দেখা যায় একজনের পাশে বইতাম, হেরা এক জোড়া জুতা নিয়ে যাই আমি বিক্রি করছি। তা আমার মা যদি একটু ভাতটা মানে চুরি করে দিত, দেখা যায় আমার সৎ বাবা এটা হিসাব করতো। আচ্ছা, যে মানে সৎ বাবা মার কাছে গেলে দেখতেছেন যে মা মার খাচ্ছে, আপন বাবার কাছে গেলে আপন বাবার হাতে নিজে মার খাচ্ছেন, মানে কোনো জায়গায় ওর কোনো শান্তি নাই আর কি। হ্যাঁ, আমার ফ্যামিলিটা কোনো দিক দিয়ে আর কি কম না, মানে সবার ভালো অবস্থা, কিন্তু আসলে কেউ কারো আর কি দেখে না। মূল ঘটনা হলো যে আমার বাপ মার কথা নিয়ে আমি এখানে কথা বলতে চাইছি। জি, আপনার জন্ম জেলা কোথায়? লালমনিরহাট। লালমনিরহাট, হ্যাঁ। বাবা কি করতেন? বাবা তখন মানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, হয়তো গাড়ি চালাইতেন। কয় ভাই বোন? আমরা একদিক দিয়ে মানে 5 ভাই বোন, আর একদিক দিয়ে আমার আরো 2 ভাই বোন আছে। মানে আপনার বাবার 2জন ওয়াইফ, মানে আপনার 2টা মা ছিল? না, 3টা। 3টা মা ছিল। আপনি কোন মায়ের? আমি প্রথম পক্ষের। প্রথম পক্ষের, ঠিক আছে, শুরু করেন প্লিজ। আমার মা বাবা 2জনে তখন খুব ভালো আছিলেন। বিয়ে হওয়ার কিছুদিন পর এবং আমার কিছুদিন হওয়ার পর মা বাবার ছোটখাটো একটা ঝগড়ার কারণে বাবা আর কি রাগ করে আর কি আরেকটা বিয়ে করেন। রাগ করে আর কি টাউনে কাজ করতে গেছে। আচ্ছা আচ্ছা। এখন যখন রাগ করে বাপের বাড়ি থেকে বাড়িছে, তখন আমার মারে সবাই বলছে যে হেরে আটকাও। তখন আমার মা বলছে তার তো ছেলে আছে, সে যেখানে থাক, তার ছেলেকে ছাড়া না দেখা ছাড়া থাকতে পারবো না। মানে আপনার কথা বলেছে? আমার কথা বলেছে। আচ্ছা, আপনি প্রথম সন্তান? আমি প্রথম সন্তান। পুরো পরিবারে আপনি প্রথম, সবার বড়? ওকে। তো দেখা যায় তখন মা এই কথা বলছে যে তার ছেলে দেখা ছাড়া সে থাকতে পারবে না, সে অবশ্যই চলে আইব। তা ওই যে বাপে শহরে কাজ করতে, রংপুরে কাজ করতেছিল, তো রংপুরে কাজ করার পর ওখানে একটা বিয়ে করে ফেলায়, এবং যাকে বিয়ে করে সে জানে না যে তার আর একটা স্ত্রী আছে। বিয়ে করার যখন সে বাড়িতে আনছে, তখন মা আর কি এটা নিয়ে খুব রাগারাগি হয়ে গেছে, মার লাগে আবার ঝগড়া হয়ে গেছে, যে সে এমন একটা ছোট একটা ব্যাপার নিয়ে সে বিয়ে করে আসবো, এটা মা ভাবতে পারেনি। যে যাকে বিয়ে করছিল সেও খুব ভদ্র আছিল, সেও বুঝতে পারে নাই যে তার একটা ওয়াইফ ছিল। সে আর কি তার বাপের বাড়িতে চলে গেছে গা, সেই ঝামেলার মধ্যে থাকবে না। তখন আমার মার লাগে আর কি মানে ঝগড়া ঝামেতে মার লাগে ছাড়াছাড়ি হয়ে গেছে গা, মানে এক মীমাংসাতে ছাড়াছাড়ি। তখন মা আর কি মানে আমাকে নিতে চাইছিল যে আমার ছেলেরা আমাকে দিয়ে দাও, আমি ওকে নিয়ে থাকবো। তো আমার বাপ আমারে দেয় নাই। তখন আমি তখন দুধের শিশু, এবং তখন আমার বাপ দেয় নাই, মানে সে কোনোভাবেই দিবে না, সে দিবে না, ঠিক আছে। তখন আমার দাদাদের উপরে আমার ধরম পোষণ আমার দাদাদের দিছিল। তো আমার একটা ছোট ফুবু আছিল, সে ছোট ফুবুকে আমি আম্মা করে ডাকতাম। সে আম্মা আর কি মানে আমার দেখভাল করতো, মানে আমার পরিষ্কার টরিষ্কার সে দেখাশোনা সে করতো। আমার বাপ তখন ওই যে দ্বিতীয় যে স্ত্রী আছিল তার কাছে থাকতো, আর আমার মার এর মাঝখানে আমার মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। ওকে ওকে। আপনি তখন বয়স কত আপনার? আমার এসব আমি বলতে পারি না, খুবই ছোট তখন। তখন আমি তো বড় হয়ে মা বাবার পক্ষে রেখে আপনাকে অন্য এক জায়গায় বিয়ে করেছেন, আপনি তখন ফুপুর কাছে? ওকে। কিন্তু আমার মা তো অন্যখানে বিয়ে হয়েছে, তখনই আমার মা কিন্তু আমার নিয়ে ওই জায়গায় বিয়ে হইতে চাইছিল, মানে সে রাজি ছিল, যে বিয়ে করছে সে রাজি ছিল, সে দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। সে আমার মাক বেলা অনেক আগে থেকে পছন্দ করতো। এখন সে আমার মাক বিয়ে করছে দেখে আমার সৎ বাপ, তখন তারও বাপ তাকে আর কি তেজ পুত্র করে দিছিল, মানে সে বিবাহিত মেয়েকে আর কি বউ হিসেবে মানব না। তখন আমার এই সৎ বাপ তার জায়গা সম্পদ নিয়ে সে আলাদাভাবে আমার মাকে নিয়ে ঘর করতেছিল। এর মাঝখানে আমার বাপ হঠাৎ করে মানে আইয়া আমার খোঁজ খবর নিত, ওই রংপুর থেকে দ্বিতীয় বউ থেকে আসা। তো খোঁজ খবর নিত আমি যখন হাঁটার মতন হইলাম এবং আমি কথা বলতে পারি, কথা আমার মুক্তি পড়ছে, তখন দেখা যায় মানুষ আমার বাপ আইতো, তা মানুষ আমার বলে দিত যে এটা তোমার আব্বু হয়, তোমার আব্বু করে ডাক দিবা। আচ্ছা। তো আমি যে যা বলতো আমি তখন তাই করে ডাকতাম। তো আমার এই ছোটো যে ফুবু আছিল, সে আমাকে কি মায়ের আদর ভালোবাসা কেমন হয় জানি না, তবে সে ফুবু যতদিন আসিল আমাকে নিজের মানে মার চেয়ে বেশি দেখছিল। আমার শুধু ফুবু আর কি মানে বাড়ির মধ্যে সে একটু শিক্ষিত ছিল আর কি, মানে মাদ্রাসা পড়তো, তো শিক্ষিত ছিল। দেখা যায় গ্রাম অঞ্চলে যে ময়মুরব্বীগুলা মানে নামাজ কালাম জানে না এবং কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরকে আর কি মানে 10-15 জনকে এক করে সে আর কি বই আর কি মানে দিয়া সবাই কোরআন শরীফ পড়া শিখাইতো। আচ্ছা। বিনা টাকায়, মানে কোনো টাকা পয়সা নিত না, মানুষের শিখাইলেই তার আর কি মানে খুশি। তো বাপে ওই যে ওখানে যে সৎ মা দ্বিতীয় বউ আছে তার সাথে আবার ঝামেলা হয়ে গেছিল। সে আর কি আমার দাদার বাড়িতে আসবে না, সে তার বাপের বাড়িতে থাকবে, ঠিক আছে। তার ওখানেও আর কি মানে বাচ্চা, যখন আমি হাঁটার মতন তো তখন তার ওখানে আরো 2টা বাচ্চা। তো দেখা যায় সে আসবে না, সে আর বুদ্ধিমান ছিল যে আমার বাচ্চা কাছাকে আমি নানছানা করবো না, সেই কারণে সে তার বাপের বাড়িতে থাকা ছিল। আর তার বাপের বাড়িতে থাকার কারণে দেখা যায় তার মানে বাবা মা ছিল, তারাও খুব কর্ম ছিল, এই কারণে তাদের আর কি মানে দেখভাল তারাই করছে, কিন্তু আমার বাবা করেনি। তো হঠাৎ করে আমার বাপ আইয়া হঠাৎ করে একটা বিয়ে করে আনছে,
মানে ছোট যেটা বিয়ে করছে সেটা আমার চোখের সামনে। তখন আমি আর কি হাইটে বেড়াই, তো আমি হাইটে বেড়াই, তখন দেখা যায় সে বিয়ে করে আনার পর দিকে এও করতেছে, মানে ফুর্তি টুর্তি সবাই করতেছে। তো আমাকে কইতেছে তোমার আম্মু হয়, যাও তার কাছে যাও। তো আমি গেলাম, সে আমার কোলে টোলে নিল, পরে কোলে নিয়ে অনেকক্ষণ থাকলাম, থাকার পর আমি খেলাধুলা করলাম। তো আমার যখন ছোট ফুবু ছিল, সে ফুবু আমার কি মানে অনেক আমার দেখভাল ভালো করে, দেখা যায় আমার সৎ মা আমাকে নিয়ে থাকতো না, মানে সে আমাকে নিয়ে থাকতো না বলতে গেলে কি আমি বিছনার মধ্যে প্রসাব করতাম দেখা সে আমাকে লগে নিয়ে আর কি তার কাছে থাকতো না। আমার জন্য ঘর আলাদা দিত, আমার ফুবু যেখানে থাকতো ওখানে আমি থাকতাম, আমার জন্য খেতাবালি দিত। তা ফুবুর কিছুদিন পরে বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ফুবুর বিয়ে ঠিক হওয়ার কারণে ফুবু দেখা যায় আমাকে যদি নিয়ে রাত্রেবেলা শুইতো না, তা দেখা যায় আমাকে সুরে টুরে শিখাইতো, বিভিন্ন নামাজ কালামে সুরা এবং সব কিছু। এবং এর মধ্যে আমার দাঁত পড়ছিল, তখন আমার স্কুলে ভর্তি করে দিছিল। এর মধ্যে ফুবু আমাকে একটু আর কি মানে কলম টলম ধরা টরা সব শিখাইতো। মানে ফুবু যতদিন আসছিল ততদিন আমার কি আমি যদি ছোটোখাটো একটু ভুলও করতাম, তা আমার বাপ আমার গায়ে মারতে পারতো না, ফুবু আমারে সেভ করতো। এবং আমার কারণে আমার ফুবু মাইরেও খাইতো, কিন্তু আমার গায়ে মারতে দিত না। তো আমি একদিন ওই যে আমার ফুবু আমাকে নিয়ে যে খেরের মধ্যে গেছিলো, মানে ভুট্টা বাড়িতে গেছিলো, মানে ভুট্টা ভাঙার জন্য। তো ওখান থেকে আমার মা আমার কোলে করে নিয়ে গেল, আপনাকে নিয়ে যায়। নিয়ে যায়। তখন কয়, তো আমি যাইতে চাই না, তখন আমার মানুষ আশেপাশে সবাই কয় তোমার আম্মু হয়, তোমার মা হয়, যাও তার সাথে। তো আমার পুরো রাস্তা আমার ভুরকায় মুরগায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরের বাড়িতে গেলাম, বাড়ি যা মার কাছে থাকবো। তো মা ফিরা মানে আমাকে দেখা ছাড়া থাকতে পারতো না। মাও মানে কিছুদিন পর আমার লুকাই সুকাই ক্ষেত থেকে নিয়ে যেত। আচ্ছা, মার কাছে তখন যাইতাম, তখন বাপে মানে আমার পাশের বাড়ি এক মামা, সে আমারে নিয়ে গেল। নিয়ে যাই কি তার বাড়িতে আমার বাপ বয়ে রয়েছে। বাপ এখন আমার কি করলো, গলাটা ধইরা আমার একটা মানে ভ্যান গাড়ির মধ্যে উঠাইয়া গলাটা এক হাত দিয়ে চাপ দিয়ে ধরছে, আর আমার এই ভ্যান গাড়ি সে নিজে চালাই নিয়ে যেতেছে। কেন এরকম করলো? সে চায় না সে আমার মার কাছে আমি থাকি। ওকে, রাগে। এখন সে চায় আমি তার কাছেই থাকি। এখন সে আমার এই যে মানে গলা চাপড়ে, মাও তো পিছন দিকে অনেক মানে চিল্লা টিল্লা করতেছে, কিন্তু আমার মার কাছে যাইতে দিবে না। সে আমাকে নিয়ে আইলো, বিরিয়ানি বাড়িতে আমার মারলো। তোমার আমি ডাকি, তোমার আমি জোর করে নিয়ে আসি, তোমার আমি ডাকি, তুমি আমার কাছে আসো না, তোমার মার কাছে একদিন থাকিয়া তোমার মার কাছে থাকতে চাও, মানে এই ধরনের নিয়ে আমাকে চত্থাপ্পর দেওয়া শুরু করে দিল আমার বাপে। আর তখন আমার বাপ মানে যখন ছোট বিয়েটা করছে তার কিছুদিন আমাকে ভালোই আদর করছিল, কিন্তু তারপরের থেকে মানে দিন দিন আস্তে আস্তে কিরকম আমার বাপ চেঞ্জ হওয়া শুরু করে দিল। একটা বিষয় মানে আমরা ক্লিয়ার হচ্ছি, যারা শুনছেন এখানে প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে যে ছোটবেলায় বড় হওয়াটা 8-10টা ছেলেমেয়ের মতো ছিল না। অনাদরে, অবহেলায়, বাবা মায়ের এইরকম একটা সমস্যা বা পরিস্থিতিতে সে আসলে কিভাবে বড় হচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে, খুব 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 ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে পারিবারিক শিক্ষা। আমরা যত কিছুই বলি না কেন, যাই বলি না কেন, যত ধরনের শিক্ষাই একটা মানুষকে দেই না কেন, পারিবারিক শিক্ষা ছোটবেলায় সে যেটা পায় বা একটা বয়স পর্যন্ত সে পরিবারের একেবারে খুবই পরিবারে ঘনিষ্ঠভাবে বসবাস করে সে যে শিক্ষাটা লাভ করে, সেটা সে সারাটা জীবন জুড়েই তার বিভিন্ন কার্যক্রমে, তার বিভিন্ন কি বলা যেতে পারে অ্যাক্টিভিটিসের মধ্যে সে সেটাকে ফুটিয়ে তোলে, সেগুলোতে ছাপ পড়ে, বোঝা যায়। এই ছেলের ক্ষেত্রে কিন্তু এই শৈশবটা সেই অর্থে ব্লেসফুল বা আশীর্বাদ পুষ্ট ছিল না, 8-10 জনের মতো ছিল না, এটা খেয়াল করার মতো। হ্যাঁ, তারপর বলেন। তারপর আমার ফুবুর আর কি মানে বিয়ে ঠিক করলো। বিয়ে ঠিক করার পর ফুবুর বিয়ে হইব, ফুবু আমাকে ছাড়া যাইব না, আর আমিও ফুবুরে ছাড়বো না। মানে আমি কান্দাকাটি, আমার দরজার মধ্যে আটকায় রাখছে আমার দাদা দাদি, যে বিয়ের সময় কিছু একটা ঝামেলা করতে পারে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কান্দাকাটি, আমার ফুবুকে আমি যাইতে দিব না। ঠিক আছে, আমি তো সেইরকম কান্দাকাটি, আমি আমাকে না, আমার ফুবু আমাকে ছাড়া যাইব না। তারপর আর কি ফোনে ফুবু গেল। আমি তো সেই দিন মানে 3-4 দিন আমি টানা কান্দাকাটি করতেছি। ওই যে ফুবু চলে গেল, এরপরের থেকে মানে আমার কপালটাও মানে আমার মাথার যে ছাতাটা ছিল সেটা আর কি আমার কাছে আর নাই। আচ্ছা, তারপর দিন যত ফুবুর বিয়ে হওয়ার পর ফুবু 3-4 দিন পরে আইলো, আইয়া এরপরে 3-4 দিন ধরে মানে ফুবু আমার টানা আইলো আমার কাছে, আইয়া কান্দাকাটি করছো। ফুবু যাওয়ার পরে দেখা যায় আমার বাপ দিন দিন কেমন একটা চেঞ্জ হওয়া শুরু করলো। যদি আমার সৎমার সামনে যদি আমি কিছু খাইতাম না, তা আমার সৎমা মুখটা আন্দার করতো। মানে আমার যে ছোট মা, তাকে আমি কোনো সময় সৎমা কইনি, সব সময় আম্মু বলছি, যে যেটা শিখিয়ে দিছে সেটাই বলছি। তো দেখা যায় আমাকে যদি আমার বাপের সামনে আমার কিছু খাওয়াইতো, আমার বাপ আইনে কিছু খাওয়াইতো, দেখা যায় তার মুখটা আন্দার করে ফেলাইতো, বাপ বুঝতে পারতো। এবং দেখতাম ঘরে মানে আমাকে নিয়ে ক্যাসক্যাসে নিয়ে একটা আওয়াজ হইতো, মানে ঘরে ঢুকলে একটা ক্যাসক্যাসে নিয়ে আওয়াজ হইতো। তা আমার আব্বা মানে কইতাছে যে ওরে তুমি মাইনা নাও, দেখবা ওই এক সময় আমার দেখাশোনা করবো।
কিন্তু সে আমার সে আমার কোনো দিক দিয়ে মনে হয় না মাইনে নিছে। সে দেখা যায় আমার বাপ দিন দিন আমার একটা পানিশমেন্ট দেওয়া শুরু করে দিল। পানিশমেন্ট মানে মায়ের, আমার ছোটোখাটো ব্যাপার দিয়ে আস্তে আস্তে কিরম মায়ের দৌড় শুরু করে দিল। লেখাপড়া করতে দিত ওই সময়টাতে? ওই সময়টায় আমি লেখাপড়া করতাম, মানে তখন ওই যে ফুবু থাকতেই 1-এ ভর্তি হয়েছিলাম। তো 1-এ ভর্তি হওয়ার পর দেখা যায় ওইরকম আমার কোনো দেখশোনা ছিল না। তো সামান্য একটা স্কুলে কলম হারাইলে ওইটার লেগে আমার বাপ আমার ধরে পিটতো। তখন ছোট আছিলাম, যে কোন জায়গায় কোন জিনিস পড়তো এটা আর কি মানে ছিল না, হ্যাঁ খেয়াল করতে পারতাম না। দৌড়ে দৌড়েতে আমার কলম একটা হারাই গেলে এটার লেগে আমার বাপ মারতো। তো আমার বাপ দেখা যায় আমরা স্কুলে যখন পড়তাম তখন দেখা যায় ওই যারা একটু ভালো পারতো তাদেরকে স্যাররা আর কি মানে ভালো মানে পড়াইতো, আর তারা আর যারা পারতো না তাদেরকে পিছিয়ে দিত। দেখা যায় আমরা পিছের সিটে থাকতাম, আমাদের ওরও একটা স্যাররাও আর কি মানে কেয়ার করতো না, যারা এরা পারে না আমাদেরকে একটু দেখাশোনা করতো না তারা। দেখা যায় অন্য অন্য ছেলেরা মানে দেখা যায় মা বাপ প্রাইভেট দেয়, আমার বাবা আমার পিছে 2 টাকাও খরচ করতে চাইতো না। আচ্ছা, এই স্কুলে 6 মাসের কার্ড আছে না, যে 600 টাকা কার্ড দেয় দেখ স্কুলে ঠিক মতো গেলে, ওইটা কাট করতো, ওইটা থেকে 600 টাকা তুলে সে খাইতো, কিন্তু আমার পিছে আর কি খরচ করতো না। দেখা যায় অন্য অন্য ছেলেদের চেয়ে আমার মানে অনেক আলাদাভাবে দেখতো। তা আমার সৎমা, আমার বাপ ডেইলি একটা পানিশমেন্ট দেওয়া শুরু করতো কি, যে তোমার সৎমা পাকশাক করে, তুমি যা তার মানে খড়ি বলতে গেলে কি আমরা যে মানে চুলে জাল দেওয়ার মতন এগুলো কেটে নিয়ে আসি। তো দেখা যায় আমি যদি একদিন না আনতাম এবং তাহলে আমার পিঠ মানে মায়ের মিস নেই। আর সে মায়ের কিরকম, মায়ের মানে মারলে কোনো মায়া দয়া নেই, তার প্রতি কোনো মায়া দয়া কাজ করতো না। দেখা যায় এই যে গরুর গোবর আছে না, গরুর গোবর আমি তখন তো উঠাইতে পারতাম না, সুপারি গাছের যে ঢাল আছে না, সুপারি গাছের ঢাল, ওই ঢাল দিয়ে ওই গরুর গোবর আমি টাইনা টেনে নিয়ে আসতাম ক্ষেত থেকে। তো মানুষ দেখতো না, তা মানুষ দেখা যায় মহিলারা মানে অনেক যে রাস্তাঘাটে দেখতো সেই আমাকে বলতো যে তোমার যে ছোট সৎমা আছে সেটা কি রকম। তা আমি বলতাম যে এরম আমাকে দিয়ে সব করায়। তো মানুষ আর কি অন্য ছেলেদের দিয়ে আমাকে তুলনা করাইতো, মানে দেখতো যে অন্য ছেলেরা কথা শুনতেছে তাকে মা দিয়ে কইতো দেখ ওই সালামের মতন হবি নাকি, ওর সৎমা আছে দেখ ওর দিয়ে কি কাম করাইতেছে। আমরা চলে গেলে তোর সৎমা এলে তো কি করাইবো, তাহলে দেখ তুই কি এটি করবি, মানে এটি দিয়ে মানুষের ছেলেদেরকে শিক্ষা দিত আমাকে দিয়ে। তো আমার বাপ দেখা যায় অন্য ছেলেরা খেলাধুলা করতো, আমি যদি খেলাধুলা করতাম তো আমার বাবা আমার মাইট দিত। মানে যতই কাজ থাক, আমি যদি কাজের ফাঁকে একটু মানে সময় বের করে যদি খেলতে যাইতাম তো আমার জীবনে মায়ের মিস নেই, এবং আমার ভাত বন্ধ থাকতো। আমার একটা সৎ ভাই বোন ছিল, মানে ভাই মানে একটা ভাই হয়েছিল, তাকে আমার সারাদিন অনেকই কোলে নেওয়া কাজ, আমার স্কুল থেকে আইসা কোলে নেওয়া কাম। ওকে, এখন সে যদি কান্দে তাহলে আমিও কানবো, মানে আমার বাপের কথা যে সে যদি কান্দে তা তুইও কানবি। আমার সৎমা মানে তার ছেলে তার কোনো মানে তারই কোনো খবর নেই, মানে সারাদিন আমাকে নিয়ে তার খেলা দিতে হইতো। আচ্ছা, এখন সারাদিন নিয়ে হাঁটতাম, যদি একটু কোনোখানে বইতাম সে ব্যবহার করে কান্দা শুরু করে দিত, কোনোখানে বইতে পারতাম না। দেখা যায় একটু যদি ঘুম পারতো তাহলে মানে আমি বাইসা গেছি। তো আমি কাউরে আর কি মানে যতক্ষণ কোলে নিয়ে থাকতাম হাতে ঝিন ধরে থাকতো, তারপর থুইতে পারতাম না। দেখা যায় কেউ একটু শখেতে নিতে চাইলো, তার হাতে ধরাই দিয়ে আমি একটু সাইড কাটলাম। এইটা আমার মানে বাপ আইলে আমার বাপে খবর নিত যে সালাম আজকে কি করছে, তখন আমার সৎমা একটু যা মানে সে আর কি আমাকে বাঁচাইতো না, সে একটু বাড়াই করতো। আচ্ছা, আর আমার মা আমার সৎ বাপে আমার পিটানো শুরু করতো। এরকম দিন যাইতে শুরু করলো, তত আমার মানে মায়ের দুর্বল। তো মানুষ বলতো যে তোমার ছেলেরা এইভাবে মারতেছো, ও তো বড় হইলে অনেক সমস্যা হইব, ও তো মাথায় টাথায় মারো, দেখা যায় ও বড় হইলে কোনো কাজ করতে পারবো না, মাথা কাজ করবো না, এবং ওর কানের সমস্যা হইব। মানুষের এটা একটা খেলাধুলার টাইম, ওর একটু সময় দাও, ওর একটু খেলাধুলা করুক। যেমন অন্য অন্য ছেলেরা স্বাধীনতাভাবে ঘুরতে পারতো, আমি পারতাম না। দেখা যায় বন্ধু বান্ধবের সাথে খেলতে গেলাম না, তো আমার দিয়ে টিটকারি মারতো আমার বাপরে নিয়ে। হঠাৎ করে খেলতেছি, পিছন দিকে কইতেছে সালাম তোর বাপ হইছে। দেখা যায় আমি খেলাধুলা দাঁড়িয়ে দৌড় মারা শুরু করে দিতাম। আপনার কি মনে পড়ে কখনো যে আপনার বাবা ছোটবেলায় আদর করেছে কিনা আপনাকে? আদর তো মনে হয় যখন আমার সৎমা ছিল না, ছোট সৎমা ছিল না, তখন আদর করছিল। দুই একটা ঘটনা মনে পড়ে যে বাবা আপনার জন্য বাজার থেকে কিছু কিনে নিয়ে আসছে, বাবা আপনাকে কোলে তুলে দেখা যায় বাপ আমার লেগে কিছু নিয়ে আসতো, আমাকে নিয়ে সবসময় আমার একটু যত্ন হঠাৎ করে আইয়া আমার খোঁজ খবর নিত, বাবা বলে ডাকতো। হ্যাঁ, তাহলে আদর তো করেছে দুই একটা, কিন্তু এরপরে যখন আমার ছোট সৎমা আইলো তখন থেকে আমার মধ্যে আর আদর ভালোবাসা নাই। আচ্ছা, তো আমি যখন এটা তো মায়ের আমার হয়
তারপর আমার দেখা যায় আমি বিছনায় প্রস্রাব করে দেখা মানে এইটার লেগে আমার মানে প্রতিদিন মায়ের আছে, যদি 10 দিন বাজে দিন আমি প্রস্রাব না করি বিছানে, সেদিন আমি খুব খুশি যে আজকে আমি মায়ের থেকে বাইছে। এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো শুনে বিষয়টা হাসছেন এবং এটা আসলে বলার মতো বিষয় কিনা সেটা নিয়েও হয়তো অনেকে চিন্তা করছেন, কিন্তু যাদের শৈশবে এটা আছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি বলি যেভাবে আজকে আপনাদের সামনে আনতে চাই। একটা যেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন ঘুম থেকে উঠছে, অনেক বাচ্চাই কিন্তু এই কাজটা করে এবং এটা যে তারা ইচ্ছা করে করে তা কিন্তু না, কিন্তু অনেক বাবা মাই জানাশোনা থাকে না বা বোঝে না, যে কারণে তারা বাচ্চার উপরে টর্চার করে। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা বাচ্চা ঘুম থেকে উঠছে, ওঠার পরেই যদি সে এরকম বাবা মায়ের টর্চার বা এক ধরনের শাসনের মধ্যে চলে যায় শুধুমাত্র যেটা তার নিয়ন্ত্রণে নাই এরকম একটা কাজের জন্যে, তাহলে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে সে একটা আতঙ্কের মুখোমুখি হচ্ছে। এবং যখন সে বুঝতে শুরু করে যে না আজকে সে বিছানায় এই কাজটা করেছে, তার মানে তাকে এখন একটা অত্যাচারের মুখোমুখি হতে হবে, তারপরে চিন্তা করে দেখেন বাচ্চাটার ঘুম ভাঙার পরে দিনটা শুরু হচ্ছে একটা আতঙ্কের মধ্য দিয়ে। এবং আপনি নিশ্চিতভাবেই মনে করেন যে এটা কিন্তু তার যে মানে ডেভেলপমেন্ট, যে চাইল্ড গ্রোথ, সেখানে কিন্তু বড় ধরনের একটা বাধার তৈরি করবে। সো এই কাজটা অনেক বাবা মাই করেন, অনেক কবিরাজের কাছে যান, আমি শুনেছি অনেক ন্যাস্টি অনেক জিনিসও ট্রাই করেন বাচ্চাকে এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু এটা একটা অনেকেই হয়তো জানেন না, এটা একটা সাময়িক ব্যাপার, এটা একটা বয়স পর্যন্ত থাকে এবং তারপর এটা অটোমেটিক্যালি কমে যায়। তো সেই জায়গাটা থেকে প্লিজ এই ধরনের মানে রূঢ় আচরণ তাদের প্রতি করবেন না, এটা আপনার নিজেরই ক্ষতি হবে, কারণ আপনি চান না আপনার বাচ্চার ক্ষতি হোক। এবং এই রূঢ় আচরণ কিন্তু অনেক সময় বাচ্চার ভয়ঙ্কর রকমভাবে তাদেরকে অ্যারোগেন্ট করে তোলে, এবং এটা হয়তো আপনি যখন বুঝতে পারবেন যে আপনার এই আচরণের কারণে আপনার বাচ্চার আজকে এই অবস্থা, তখন কিন্তু অলরেডি লেট হয়ে যাবে এবং আপনার আর কিছু করার থাকবে না। সো প্লিজ এটা করবেন না যদি আপনি আপনার বাচ্চার ভালো চান। হ্যাঁ, ওকে, বলেন। তারপর দেখা যায় বাপে এইভাবে মারধর করতো, এইভাবে অত্যাচার হওয়ার কারণে পরে দেখা যায় আমি এক সময় আর কি মানে বাড়ি থেকে আর কি মানে এখানে মানে ভাগতে শুরু করি। মানে দেখা যায় আচ্ছা, ওকে, মানে আমার বাপ মা দেখা যায় আস্তে আস্তে আমাকে মানে বিভিন্ন পানিশমেন্ট দেওয়া শুরু করে দিল, যে এটা করবি ওটা করবি। তো দেখা যায় সন্ধ্যেবেলা যখন হইতো না, তখন আমার আম্মুর সাথে আমার ভাত পাকাইতে হইতো। আচ্ছা, মানে সে ভাত খালি রায় দিত, আমার চুলায় জাল দিতে হইতো। মানে আপনি তাকে সাহায্য করতেন? মানে চুলার মধ্যে আমার জাল দিত, সে যতক্ষণ ভাত পাকা হবে না ততক্ষণ আর কি আমি কোথাও যাইতে পারবো না। দাদা সন্ধ্যাবেলা সব পোলাপানে মানে খেলাধুলা করতেছে, আমি চাইলেও একটু খেলাধুলা করতে পারলাম না। যদি একটু খেলাধুলা করতে গেছি, এটা বাপের কানে গেলেই হয়েছে আমার ভাত বন্ধ এবং আমার মায়ের। তো আমি দেখা যায় এক পর্যায়ে যখন আমি ভুল করতাম, তো আমার এক পর্যায়ে কিরম যে আমি বাড়িতে গেলে আজকে মায়ের খামই, তো আমি আশেপাশে আর কি লুকায় টুকে থাকতাম। দেখা যায় বা আব্বা অনেক রাত পর্যন্ত আমাকে মারার লেগে জায়গা থাকতো এবং দেখতো আমি আর কি যদি রাত হয়ে যায় বেশি, তাহলে জানতো আমি আর রাইতাম না। তো আমি কী করতাম, বিভিন্ন জায়গায় লুকায় চুরি করে থাকতাম এবং গরুর ঘর আছে ওই জায়গায় আর কি মানে ঢুকে রাইটটা আর কি কাটাই দিতাম, এই গরুর গোয়ালে। আচ্ছা, মানে এরকম করে আর কি মানে আস্তে আস্তে কিরম আমার মনে একটা ভয় আতঙ্ক একটা হয়ে গেল। মায়ের চোটে দেখা যায় আমি অমুক জায়গায় আর কি মানে পলায় যেতাম, মানে আস্তে আস্তে মনের মধ্যে একটা সাহস জাগলো যে বাড়ি থেকে পালিয়ে থাকা যায়। হ্যাঁ, তো দেখা যায় আমার বাপ মারলে আমি আজকে নিয়ত করতাম যে আজকে আমার ফুপুর বাসা চলে যাবো। তা আমি ফুপুর বাসা চলে যেতাম একলা মানুষের জিগে চলে যেতাম। তো দেখা যায় আমার বাপ মানে কি, আমার বাপের কথা হলে তুমি আমার এত ভয় পাও, কিন্তু তুমি আর কি আমি খেলাধুলা করতে না করি, তুমি খেলাধুলা করো কি লিগা, তুমি কাজ থাকবো না, তুমি বাড়িতে বয়ে থাকবা, কিন্তু আমার খেলাধুলা এবং এইসব আমার বাপের তখন একটা খেলাধুলার প্রতি খুবটা এনার্জি ছিল। বলতে গেলে কি আমি কোনো খেলায় মানে খেলাধুলা করলে আমি ওই খেলায় আর কি মানে বেশিরভাগই আর কি জিততাম। তো আমার মনে একটা মানে ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি একটা ভালো কিছু করবো এবং কারো কিছু দেখলে ওইটা আমার মনে আর কি আগ্রহ জাগতো যে বড় হয়ে এটাই হবো এবং বড় হয়ে ভালো কিছুই করবো। তো আমার বাপ যখন বিয়ে শাদী করছে না 3টা, তো দেখা যায় মানুষ আমাকে নিয়ে শরম দিত এবং কারো পাশে কোনো মহিলার সামনে যে বইতাম, তা আমার বাপের মানে আমার বাপকে নিয়ে খোটা দিত, কইতো যে ওর বাপ 3টা বিয়ে করছে, ও 4টে বিয়ে করবো, ও বড় হয়ে 6টা বিয়ে করবো, মানে এই ধরনের আর কি মানে আমার সামনে আমাকে নিয়ে আর কি তুলনা করে কইতো, তুচ্ছতাচ্ছিল্য করতো। হ্যাঁ, তো আমার মনে খুবটা কষ্ট জাগতো যে আমি বড় হয়ে এইসব কাজ কোনো সময় করবো না। তো তারা যখন এইসব কথা কইতো আমার মনে মানে আমি তাহলে কিছু কইতে পারতাম না, খালি মুখ বুঝে সহ্য করতাম। তো আমার দাদা দাদিরা যখন আর কি মানে ঝগড়া টগড়া লাগতো, মানে আমাকে নিয়ে মানে বেশিরভাগ আমাকে নিয়ে ঝগড়া বাড়ছো, এবং আমার দাদা দাদি একখানে খাইতো, তো মানে আমার মা বাপ সহ, তো ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি লাগতোই। সেবনকে আমার সৎমা আশেপাশে সবার লাগে ঝগড়া করতো। তো দেখা যায় ঝগড়া হইলেই আমার দাদা দাদি আমাকে নিয়ে টানা আশ্রা করতো, মানে কইতো যে আপনার ছেলেরা আপনারা নেন, আপনারা দেখাশোনা করেন, আমরা ওর দেখভাল করতে পারবো না। দেখা যায় এইটা আইলেই মানে বাপ আমারই ধরে মারতো সবসময়, মানে বাড়ি ঢুকতে গেলেই মানে আমারই নিয়ে ঝগড়া, মানে আমাকে নিয়ে টানা আশ্রা। কিন্তু আমার দাদা দাদির কথা হইলো যে আপনারা এখন আসেন আর আপনাদের ছেলে আপনারা বুঝ জানান,
আমরা এর দেখভাল করতে পারব না। হুম তো এই আমার দাদি, আমি মানে বাপের কাছে খাইতাম কিন্তু থাকতাম দাদির কাছে। যখন দাদির লোক একটু ঝগড়া হইতো, দাদিরা কইতো আপনার ছেলেরা আপনার ঘরে আচ্ছা থাকবো। আচ্ছা কিন্তু আমার এটা আর কি মানে আমার বাপ মানতে, দেখা যায় ঝগড়া হইলে আমার মানে বাপরা আমার সৎমার বাপের বাড়ি চলে যেত। হুম আমার কোনো খোঁজ খবর রাখতো না, মানে আমার এইভাবে ফালাই দিয়ে যাইতো গা। তো আমি এক পর্যায়ে আমার মার কাছে যখন যাইতাম, তখন আমার এই মার যে সৎ আমার যে বাবা আছে না, সে আমার মারে মারধর করতো। আচ্ছা, ওখানে তার আবার 2টা বাচ্চা আছে। মানে সৎ বাবা মার কাছে গেলে দেখতেছেন যে মা মার খাচ্ছে, মার খাচ্ছে। আপন বাবার কাছে গেলে আপন বাবার হাতে নিজে মার খাচ্ছেন, মানে কোনো জায়গায় ওর কোনো শান্তি নাই আর কি। হ্যাঁ, আমার ফ্যামিলিটা কোনো দিক দিয়ে আর কি কম না, মানে সবার ভালো অবস্থা, কিন্তু আসলে কেউ কারো আর কি দেখে না। যদি আমি না খায় রইছি না, তা আমাকে যদি আর কি মানে একবেলা খাওয়ায়, তা কইবো সালাম ওই ক্ষেতের ঘাসগুলো উঠে আন, আর কইবো নাইলে 1 বস্তা গরুর লেগে ঘাস এনে দে। মানে শান্তি নাই আর শান্তি নাই। জি, আমি এইভাবে থাকি। তো আমার মার কাছে গেলে দেখা যায় আমার মা আবার আমার নানির পাশের লগে আর কি বাড়ি। তো দেখা যায় নানির বাড়ি গেলে আর মার বাড়ি যাওয়া কথা সেম একই কথা। তো আমি যদি নানির বাড়িতে থাকি, তারপরও মানে সৎভাবে সন্দেহ যে আমার মা যদি মাঝে মাঝে একটু ভাত যদি আমার মানে লুকায় দিত, মানে সে আমার ধর্ম পোষণ নিব না আমার সৎভাবে, যেহেতু তার ছেলে সে বুঝে নিছে, এখন ওইটা আমার আর দায়িত্ব নেই। তা আমার মা যদি একটু ভাতটা মানে চুরি করে দিত, দেখা যায় আমার সৎভাবে এটা হিসাব করতো। আচ্ছা, যে কত কেজি চাল আনলাম, এত তাড়াতাড়ি শেষ হইলে কেমনে, তুমি এর লুকায় লুকায় দাও। এটার কারণে দেখা যায় ওখানে গেলে আমার মারে মারধর করতো। মা দেখা যায় ওই মারধরের কারণে একদিক দিয়ে চলে যেত, এবং আমারও অনেক পানিশমেন্ট দিত। মায়ে ধরে মারতো, মা আমারে ধরে মারতো দিকে মারে দাও, মা আমারে ধরে মারতো। তা আমার নানি অনেক সময় ঝগড়া করতো যে তোর খাওয়াইতে হবে না, আমি খাওয়ামো। তা আমার নানি আবার মানে নানা নাই, খেতে কাম কইরা সে নিজের পেটে ভাত নিজে জোগায়। তখনকার সময় আছিল যে নানি আর কি মানে কারো খেতা সেলাই করলে চাল দিত, মানে 3 কেজি চাল দিব, 2 কেজি চাল দিব, এরকম আর কি একটা খেতা মানুষের কমপ্লিট করে দিত, এত চাল দিত। সে দেখা যায় একবেলা না খায়, সে আমারে খাওয়াই দিয়ে যাইতো গা কামে, কিন্তু তারপরেও সে দেখতো খাবার একজনের আছে, সে আমার সবটি দিয়ে খালি পেটে কামে যাইব। আচ্ছা আচ্ছা। এখন আমি যদি না খাই থাকি, যদি সন্ধ্যাবেলায় দেখে জানা মা আমার কিছু খাবার টাবার দেয় নেই এবং আমি না খাই আসি, সে লগে লগে ভাত টাত পাকাইয়া আগে আমারে খাওয়াইব, খাওয়াইয়া তারপর সে খাইব। এবং আমি সে দেখছি আমার জন্য সে অনেক কদিন না খায় থাকতো, মানে তার না খাওয়া একটা রুটিন হয়ে গেছে গা। আমার মানে মাকে এইভাবে যে অত্যাচার করে, মা দেখা যায় আমাকে অত্যাচার করতো। আমিও অনেক সময় মানে বিরক্ত হয়ে মার কাছ থেকে চলে আসতাম, মানে নানির কাছ থেকে, আমার কারণে অশান্তি হতো। তো দেখা যায় অনেক সময় যে বাপের কানে মায়ের খেতে গেলে মার কানে যাই, তো মাও দেখা যায় মায়ের খেলে আমার লগে পারতেছে না, দেখা যায় একদিক দিয়ে চলে যেতেছে। দেখা যায় তার আরও 2টা ছেলে পেলে আছে, মানে 2টা সন্তান আছে। দেখা যায় আমি একটা চিন্তা করছি যে আমার নানছানা করছো, আবার এই 2টা নানছানা আমার লেগে কইরো না। দেখা যায় ওইটা আমি সহ্য করতে না পারে আমিও ফিরে আবার ওখানে থাকতাম না, যদিও 2-1 দিন থাকতাম, ওই অবস্থা দেখে আমিও আর কি চলে আসতাম। তো আমার মা বাবা আমার মানে মা যে এত মারতো, বলতে গেলে কি আমার মা বাবার মনে মারার সময় কোনো মায়া দয়া নাই, যে মারতেছে কোনো মায়া দয়া তার প্রতি কাজ করে না। তো আমার মা বাবা 2জনে বলতো যে এক কথায় আমাকে জানোয়ারের তুলনায় দিত, যে তুই যদি মরে যাস তাহলে আমি বাইচা যাই, তুই মরস না কি লিগা, মানে বিভিন্ন খালি আমার মৃত্যু কামনা করতো তারা। তো এটা নিয়ে আমার পাড়া পরিবেশে অনেক কয়জনে আমার বাপের সাথে ঝগড়া বগড়া করতো যে আপনার ছেলেকে এইভাবে অত্যাচার করেন কি লিগা। তো দেখা যায় আমার বাপ ডাইরেক্ট কথা যে আমার ছেলেকে আমি মাইরা ফেলামো, আপনার যদি কষ্ট লাগে তা আপনারা যা পালেন। তো আমার চাচা টাচা দেখা যায় আমি যদি বাপে মাইটটা করতে চাচার কাছে যাই লুকাই থাকতাম, চাচার কাছে গেলে বাপে আর যাইতে পারতো না। তো এই পরিমাণে থাকতেই আমি হঠাৎ করে মানে একদিন তো আমার ওইরকম করে পানিশমেন্ট হইতে থাকে রেগুলার। তো দেখা যায় আমি ওই মার কাছে গেলে শান্তি পাই না, তখন আমার বাপে আমার কি করলো কি, গ্রাম অঞ্চলে যে চায়ের দোকান আছে না, তো আমার বাপ এক পর্যায়ে সে আমার চায়ের দোকানে ঢুকে দিয়ে সে ঢাকা আইলো, তার মানে সৎমা নিয়ে সে ঢাকা চলে এলো। তখন আমি চায়ের দোকানে কাজ করি। দেখা যায় চায়ের তেতলি একদিন আমার মানে প্রথম দিন তো কয়েকদিন আমি চাকরি করাতে চায়ের তেতলি আমাকে ধরতে দিছিল। তো চায়ের তেতলি আমি হাত দিয়ে উঠাইতে পারিনি, হাত থেকে পড়ে গেছে। আচ্ছা, পরে মালিক আমার এটার লেগে আমার খুব মারছে, চায়ের তেতলি পড়ছে দেখে। পরে আমার বাপের কাছে আমি বিচার দিছিলাম যে আব্বা আমার মারছে। তখন ওই চায়ের দোকানের অর্ডার দিল কি যে দোষ করবে আর বেশি করে মারবেন। শীতকালের দিন, মানে গ্রাম অঞ্চলের চায়ের দোকান তো দরজা জানলা কিছুই নেই, মানে চারিদিকেই ফাঁকা আর চারিদিকেই ঠান্ডা বাতাস। তাহলে কী করতাম, ওই কাঠ আছে না, মানে টেবিলের মধ্যে 2-1টা টেবিল জোড়া কইরা
ওই টেবিলের মধ্যে ঘুমাই থাকতাম। টেবিলে মানে শীতকালের দিন টেবিল যে খুব ঠান্ডা, পরনে যেটা থাকতো এটাই, মানে কোনো বালিশও আসিল না, কোনো খেতাও আসিল না, খালি পরনে যেটা ছুকে এটাই। তো আমার কাঠে যে ঠান্ডা, মানে সারা রাত মানে গড়াগড়ি করতাম। তো সকালবেলা মালিকে কি করতো কি, ওই যে বোতলের মধ্যে পানি ভরা মুখ কাটা মানে ফুটা করে ওই চোখের মধ্যে মানে পানি মারতো, পানি মারতো। ওইটা মানে সকাল 10টা পর্যন্ত চোখের মধ্যে ঘুমিয়ে থাকতো, মানে ঘুমায় মানে ভোর 4টের দিকে মানে এই কাজটা করতো। 10টার দিকে ঘুমিয়ে দিতাম, ভোর 4টের দিকে এই কাজটা করতো। তো দেখা যায় 10টা পর্যন্ত চোখে খালি ঘুমিয়ে থাকতো, এই ঝিমায় খালি কাজ করতাম। তা পানি নাড়তে নাড়তে মানে দোকানে কাদা, তো মানে কলের পর যেটা টিউবওয়েল ওখানে কাদা, মানে জুতা পায়ে দিয়ে যদি আমরা ওখানে মানে পানি টানি নাড়ি, তো দেখা যায় পা অটোমেটিক ঘা হয়ে যায়। 2-3 দিন পর মানে পা একবার এত ঘা হয়ে যায় যা বলার মতন না। তা আমি কি করি, আমার লগের জন যারা আছে তারা দেখা যায় 1 দিন চাকরি করে, 2 দিন চাকরি করে না, তার মন খুশি মতন, তাদের মা বাবা আছে তাদের মন খুশি মতন। দেখা যায় আমি যদি আমার হাঁটতেও পারতাছি না, তারপর আমার চাকরি করতে হইতেছে, মালিকও একদিন কইতেছে না যে একটা দিন রেস্ট নাও, এটা তাদের মধ্যে কাজ করে না। আমি কি করি, ওই যদি আমার পা একদম মানে ঘা হয়ে গেছে তো ওই সকালবেলা মানে রাত্রেবেলা ডিউটি শেষে হলুদ মরিচ একখানে কইরা মানে পায়ের মধ্যে দিয়া ঘুমায় থাকতাম। সকালবেলা দেখি পাটা একটু শুকাই গেছে, ওই পানি নাতে নাতে আবার ঘাটা ভাইসে গেল। তো এই পরিমাণে আমি মানে যেদিন পারতেছি না আমি ওই দোকান থেকে পলাই যেতাম, পারতেছি না, মালিকও ছাড়তেছে না, আমি পলাই যেতাম। তো পলাই দেখি যে দাদার কাছে যাই, তো একবেলা খাওয়াইলেই দাদারা মানে ক্যাটার মাটা শুরু করে দেয়, দোকান থেকে পলাইছো যা, মানে এও করে না। তখন দেখা যায় আমি আর কি আমার নানির কাছে যাইতাম, নানির কাছে গেলে নানি কোনো সময় ফালাই দিছে না, কিন্তু আমার কারণে যে আমি বুঝতে পারতাম যে আমার নানি চলতে পারতেছে না, তখন আমি নিজেই হয়ে পড়তাম। কারণ আমার নানি কোনো সময় কয় নাই যে তুই একদিক দিয়ে চলে যা, কিন্তু আমার কারণে দেখা যায় আমার নানির বাড়ি থাকলে আমার মা একটা ঝামেলার মধ্যে থাকেই এবং প্রায় আমাকে নিয়ে ঝগড়া হয় রেগুলারই। তখন আমি এটা দেখতে পারতাম না, দেখে আমি আর কি মানে গ্রাম অঞ্চলে যে কোনো চায়ের দোকানে যায় আবার যা কাজ করা শুরু করে দিতাম। তো এরকম করে অনেক দিন গেছে, মানে এমনও দিন গেছে যে আমি মেন রাস্তার মাঝখানে বিরিঞ্চি পাইতে ঘুমাইতাম, বাড়ি ঘর কোনো কিছুই নেই। তো আমি এইভাবে দিন কাটতে কাটতে একদিন হঠাৎ করে মানে কি এক গৃহস্থ কইতেছে যে সালাম, আমার বাড়ির 2টা গরু আছে, তুই গরু 2টা দেখাশোনা করবি, তুই ভালো হয়ে থাকবি। তো দেখা যায় আমি তখন একটা মনের মধ্যে কীরকম কাজ করতো, দেখা যায় কোনো পোলাপান যদি আমার ছোটো পোলাপানও আমার যদি মানে মাইরে যাইতো না, তা আমি যদি তারা মারতাম, তার গার্জিয়ান আমার মারতো, কিন্তু আমার গার্জিয়ান কোনো সময় জিগাইতো না যে ওরা মারছেন কে লিগা। তখন আমার প্রতি আর কি মাইচক মারার কেউ আমার মারলেও আমি তার আগে প্রতিবাদ করতে পারতাম না, মানুষরা আর কি মানে হাসাহাসি করতো। দাদা অনেক চাকরি বাকরি, তখন ওনার গার্জিয়ানের বাড়িতে চাকরি নিলাম, নেওয়ার পর ওনার বাড়িতে মানে দেখা যায় ওই কারো বাড়িতে আমি চাকরি নিলে খোঁজ নিতাম সে মালিকটা কীরকম, সে কি মানে রাগী টাইপের, রাগী হইলে আমি সেখানে চাকরি করতাম না, সে কি রাগী টাইপের নাকি সে কি কথায় কথায় মারে, তো আমি এই ধরনের খোঁজ নিতাম। আপনার লেখাপড়া কি একেবারেই হয়নি? একেবারেই হয়নি, কোনো ক্লাসই পড়েননি? খালি 2 পর্যন্ত পড়ছি। 2 পর্যন্ত পড়ছেন, আচ্ছা ঠিক আছে। তারপর তো খোঁজ খবর নিতেন মালিক মারে কিনা? হ্যাঁ, তারপরে দেখা যায় ওই মালিকের অনেক গরু ঘাস করা কাজ করলাম, তো দেখা যায় উনি দেখা যায় ওই যে কইতো সালাম আজকে 2 বস্তা ঘাস নিয়ে আয়, তো দেখ গরু খ্যার খাওয়াইতো না, খালি আমি ঘাস সারাদিন এনে দিতাম, তারপর খ্যার দেখাশুনে, পুকুর আছে পুকুর দেখাশোনা করতাম। তো এক পর্যায়ে শুধু ওই মালিকটা একটু রাগি আসিল, তার মানে ছেলে আসিল ভালো, মানে বউ আসিল ভালো, তারা আমার খুব আদর করতো তাদের নিজের ছেলের মতো, কিন্তু আমি খাটাইতো, কিন্তু আমার কাছে কষ্টটা মনে হইতো না, তাদের মধ্যে একটা যে আদর ভালোবাসা পাইতাম এইটাই আমার কাছে অনেক বড় মনে হইতো। তা আমার বাপ মানে ঈদ গেল মানে যতই আমার বাপ মারুক ঈদের সময় একটা আমার খোঁজ খবর নিতই, যতই মারুক সে আমাকে ঈদের সময় একটা খোঁজ খবর নিতই, নাইলে একটা নতুন একটা পোশাক দিত। তো আমার বাপ 2টা ঈদ গেল আমার কোনো খোঁজ খবর নিল না, আমি মাইশের পুরানো কাজের বাড়িতে চাকরি করি, পুরানো পোশাক দিয়ে আমি ঈদ করছি। তো আমার জীবনে একটা কষ্ট জাগলো যে আমি কি তার ছেলে না, সে আমার একটা খোঁজ খবর নেব না। এবং আমার বাপ দেখা যায় আমার এমন একটা সময় তো যে আমি একবেলা ভাত খেতাম, 3 বেলায় মার খেতাম। মানে গ্রাম অঞ্চলে যে গ্যান্ডারি আছে না, খেতে যে গ্যান্ডারি থাকতো, ওই দেখা যায় আমি বাড়িতে থাকলে ওই ভাত তো বন্ধ থাকতো, দেখা যায় গ্যান্ডারি খাইতে খাইতে সারাদিন মানে গ্যান্ডারি চাবাইতাম, দেখা যায় শরীর পুরো আটা আটা হয়ে যেত, মুখে ঘা হয়ে যেত। গ্রাম অঞ্চলে পেয়ারা গাছ ছিল, পেয়ারা পয়রা খাইতাম, এই করে তো আমার দিন যেত। আমি কোনো সময় নাই যে আমি দুপুরবেলা ভাত খাইছি, কোনো সময়ের জন্য না। যদি আমার কপালে একবেলার জোর ছিল তা একবেলা না জুটলেও আমি না খাইয়ে থাকতাম। তো এরকম প্রত্যেকটা মানুষ আমাকে দিয়ে আর কি মানে মজা, প্রত্যেকটা মানুষ আমার খালি আফসোস করতো, কিন্তু কেউ কিছু করতে পারতো না।
আশেপাশে বাড়ি যেটা আছে না, তারা সবাই আমাকে নিয়ে আফসোস করতো। দেখা যায় আমি যে কোনো কামই মানুষের কাছে করে দিতাম। তো আমি এইরকম করি করতে করতে আমার বাপ হুট করে একদিন মানে আয়া আমার খবর নিল, নিয়ে দেখো অমুক বাড়িতে আমি চাকরি করি। তা আমার ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার বুঝাই শুনে আবার ওই চায়ের দোকানে ঢুকাই দিল। আচ্ছা। যে চায়ের দোকানে আমার খুব মারধর করতো, আর ওই চায়ের দোকানে আমার ওই হাত পা ঘা হয়ে যেত, ওটা আমার ওটা ভীষণ একটা অপছন্দ হয়ে গেছে গা। আর বাপ পরে থেকে ওইখানে আমাকে ঢুকাই দিল। তা আমি আবার শুরু হইব যে বাপে আমাকে আবার প্রতিদিন মারধর করা শুরু করে দিব। তা আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে আমি আজকে পালাই যাবো। তো আমি আমাকে ওই যারা হোটেলে কাজ করি তারা বলতেছে যে সালাম যা ভাত খায়, দুপুরবেলা একটা টাইম দিত 15 মিনিট, আবার 15 মিনিট পরে খবর নিত যে সালাম কি বাসায় পৌঁছেছে নাকি ও রওনা দিছে, মানে খাওয়া হয়েছে কিনা ওর। তো আমাকে ওই ওনার বাড়িতে ভাত খাওয়ার লেগে পাঠাইলো। তো আমি ভাত না খায়া মানে আমি ভাবছি যে আজকে পালাই যাবো, কারণ একবার তোমাকে যে জীবনটা মানে মারধর করছে। তো আমি পলায়ে যাইতাম। তো পলায়ে একদম মানে খ্যাত দিয়া মানে স্টেশনে গেলাম গা। মানে রাস্তায় দিয়ে গেলে, মেইন রাস্তায় দিয়ে গেলে বাপে আমাকে ধইরা মারবো। আর তার কেউ আমাকে দেখে যদি কয়ে দেয় যে আপনার ছেলে অমুক দিকে যাইতাছে, এই কারণে আমি আর কি মানে দোলা দিয়ে গেলাম গা। দোলা বলতে গেলে খ্যাত দিয়া মানে গেলাম যে স্টেশনে দৌড়াইতেছি তার স্টেশনে পৌঁছিলাম। যে ট্রেনটা এলো ওই ট্রেনটার মধ্যে চললাম। আচ্ছা। তো তখন যদি আমার কেউ বাড়ির কথা জিগাইতো না, তো আমার চোখ দিয়ে পানি এসে পড়তো, মানে আগে কাইন্দেই দিতাম তারপর বাড়ির কথা করতাম। তো আমার জীবনে এমন একটা অত্যাচার ছিল যে আমি বইলেও শেষ করতে পারলাম না। তো আমি ওই ট্রেনে করে আইলাম। আমি কইলাম আল্লাহ যদি আজকে আমাকে মারো তা রাস্তায় মারো, তারপর আমার বাড়ির যা যেন আমি না মরি। তারপর ওই যখন ট্রেনটা গেল তখন মনে হলো যে নরক থেকে মুক্তি পেয়ে ফেলাইলাম। ট্রেনে মানে দেখা যায় ঢাকার কথা ঝাড়ে কমু, সে আমার বাড়ির কথা দেখাই দেয় যে এত ছোট বলা কিসের ঢাকা যাবো, যাও বাড়ি যাও। তো দেখা যায় রংপুর পর্যন্ত আমি আইছি, ঢাকার ট্রেন এখন আমি চিনি না, এবং ঝাড়ের জিগাই সে আমার ওই ঢাকার ট্রেন দেখাই দেয় না। তো দেখা যায় আমি কি করি, তা আমি চিন্তা করতেছি যে বাড়ি থেকে ভাগছি, তখন কি করবো, আমি তো বাড়ি যাবোই না। আমার কথা আমি রাস্তায় মরুম, তার বাড়ি যাবো না। আমি এইরকম একটা সাহস নিয়ে বাইরেছি। তো আমি দেখে যাই যে খাই নেই কিছু। তো দেখি ফুটপাতের যে হোটেলগুলো আছে না, হোটেলের সামনে ঘোরাফেরা করতেছি। দেখা যায় উনি আমাকে কইলো কাজ করবি। তা আমার তো কাজ করার অভ্যাস আছে, আর গ্রাম অঞ্চলে এমন কোনো চার দোকান নাই যে আমি কাজ করিনি। তো আমি বললাম হ্যাঁ আমি কাজ করব। তো দেখা যায় আমি কিছু সময় কাজ করিয়া আমার কিছু খাওয়াইলো। খাওয়ার পর আমি ওখান থেকে চলে এলাম। চলে যাওয়ার পর আমি চেষ্টা করলাম যে আমার ঢাকার ট্রেন যেভাবে হোক আমি ঢাকায় যাব। মানে মানুষের কাছে শুনছিলাম যে ঢাকায় গেলে অটোমেটিক কি কাজ পাওয়া যায়। তা আমি ভাবছিলাম যে আমি হয়তো দূরে যাই আমি একটা কাজ নিজেই বের করব। আর আমি ভাবছিলাম হয়তো গ্রাম অঞ্চলের মতন শহর, হয়তো গ্রাম অঞ্চলের মতন ছোটোখাটো ওখানে গেলে অটোমেটিক কি কাজ পাওয়া যাব। কিন্তু পরে যখন আমি মানে কেউ আমাকে বলে না, তখন ওইভাবে 3-4 দিন আমার ওখানে স্টেশনে গেল গা। যাওয়ার পর এক সময় একজনে কইতেছে ঢাকায় চলে যাবে। তো ফোনে কথা বলতেছে সে। তা আমি ওভারব্রিজের উপরে, তা আমি ফোনে কথা বলতেছে। পরে তারে আমি আর কি জিগাই নেই যে আমি ঢাকায় যাবো। সে যে ট্রেনে উঠছে আমি তারে ফলো করে সেই ট্রেনে উঠছি। সে ফলো করে উঠছি, পরে ঢাকায় আসছে। তখন টিটিরা সবাই আর কি ডেকে উঠাই দিতেছে যে ওঠেন ঢাকায় এসে। তো আমি ঘুমাই গেছি আর সিটের মধ্যে। তা আমাকে আর কি মানে ডাইকে উঠে দিল, বাবু তুমি ওঠো নামো। এটা আমি কই যাইবা, আমাকে কইলো কই যাইবা। তা আমি বললাম ঢাকায় যাবো। কয়টা ঢাকা নামো। তা নাইমা দেখি বিশাল বড় স্টেশন, কমলাপুর। তো দেখা যায় এ মাথা থেকে এ মাথা এলেই মানে পাও ব্যথা উঠে যায়। তা আমি প্রথম তো আইছিলাম, কাউরে চিনি না। আর আমার এক ভাই ছিল পরিচিত, সে বড় ভাই আমাকে খুব আদর করতো। তো আমি চিন্তা করলাম যে হয় বড় ভাই কত খুঁজে যাবাম। তো না, এই বিল্ডিংয়ের কোনো শেষ নাই, আমি খুঁজবো কেমন করে। আমি যে পাশে গলি দিয়ে হাঁটা শুরু করি দিয়ে ঘুরা ঘেরে স্টেশনে এসে পৌঁছি। তা আমি প্রথম যখন মানে কোনো দোকানে 2 গ্লাস পানি খেলাম, মানে পেটে তো খিদা লাগছেই, কিছু তো কারো কাছে কইতে পারি না, কারণ আমি কোনো সময় আমার আত্মীয় স্বজনের কাছে আমি কোনো সময় চাইনি, কোনো সময় খাইনি। পেটের মধ্যে ভোগ থাকলে এটা সহ্য করে রয়েছিলাম, কিন্তু কারো কাছে চাইনি। তো তার কাছে আমি 2 গ্লাস পানি খেয়েছি, সে আমার কাছে পানির টাকা চাইলো। তা আমি বললাম ভাই আমার কাছে তো আসলে পানির টাকা নাই। পরে আচ্ছা তাহলে লাগবো না, যাও গা। তরে আমার পেটে খুব খিদে লাগলো, প্রায় 1-2 দিন আমার ওই অবস্থায় চলে গেল। আমি পেট ভইরা পানি খাই, পেট ফলে কিন্তু পেটে খিদে মেটে না। তো এমন একটা পর্যায়ে এলাম। তো দেখা যায় পরে আমি কি করলাম, আমি কারো কইতে পারতেছি না, সবাই দেখি দ্রুত গতিতে যাওয়াইছে। আমি কিন্তু কেউ জিগাইতেছে না কাজ বাজ করবা কিনা। দেখা যায় এই সন্ধান করি আমি চলে যাবো, সবাই দ্রুত গতিতে যাইতেছে। তা আমি বইয়া রয়েছি জিম লেগে, কাউরে কিছু কইতেও পারতেছি না। মনে হইতেছে যে না কিছু চুরি করে খেয়া
পেটটা শান্ত দেবো, মানে আমার সামনে অনেক খাবারের দোকান আছে, মনে আমি অটোকে চুরি করতে পারবো, এরকম আমার সাহস আছে, কিন্তু আমার সাহসে কুলে যাচ্ছে না আমি মানুষের জিনিস চুরি করি খামো। তো এক পর্যায়ে এমন একটা সময় হয়ে গেল যে আমার মুখ দিয়ে কথাও বাইরে না এবং আমি খাড়াইতেও পারি না। আমি যে 2 পায়ে দিয়ে খাড়াবো যেন আমি ঢুলতাছি, মানে পয়রা গেলে মরে যাব এই অবস্থা। তা আমি অনেক কষ্টের সাথে যায় একটা রিক্সাওয়ালা, মানে 10 হাত দূরে রিক্সাটা, আমি মানে 10 হাত দূরে যাওয়া এতটা আমার কষ্ট হয়েছে যে আমি বলতে শেষ করতে পারবো না। আমি 10 হাত দূরে কোনো মতে নিজের শরীর কন্ট্রোল করে গেছি, যে 2টা হাত দিয়ে তার রিক্সার হ্যান্ডেলটা ধরছি, ধরে বলছি কাকা, মুরব্বী মানুষ তো, তারা আমি বলছি যে কাকা আমার কিছু খাওয়াইবেন, আমি এইরকমের অবস্থা। তা কাকা কইল কি কয় ঢাকা শহরে কেউ কারো না। সে না খাওয়ার পর পরে একটা সিএনজি আলা শুই না, পরে সেই আর কি মানে বললো যে এর কাছে কইতে হবো না, তুমি আমার কাছে আসো। পরে সে আমার আর কি খাওয়াইলো 2টা রুটি 2টা কলা। তখন দেখলাম ওই যে আমার মতন যে সমবয়সী পোলা পানগুলো আছে তারা দেখি আর কি ব্যাগ ট্যাগ টানে। তা আমি ওদের দেখা দেখি আমিও আর কি মানে ওইসব শিখলাম, কইতাম স্যার ব্যাগটা দিয়ে দেন, আপনি যা খুশি তা দিয়েন। দেখা যায় তাদের দেখা দেখি আমি এই যে ব্যাগটা টানতাম, তারা আমার খুশি হিসেবে যাই দিত, 10 টাকা দিত, 5 টাকা দিত, ওই লগে লগে রুটি বিস্কুট খাইয়া এ করতাম। যখন স্টেশনে ঘুমাই থাকতাম, দেখা যায় লুঙ্গি পরনে আসলো আমার বাপের লুঙ্গি, ওই লুঙ্গিটা মানে টোপলা করে ঘুমাই থাকতাম। পুলিশ আইয়া সকালবেলা মানে কি ভোর 4টের দিকেই লাঠি দিয়ে খোঁচা মারতো, ও খারাইলেই লগে লগে বাড়ি মারতো, এবং এরকম প্রায় আর কি মানে একদিকে বাড়ি মেরে উঠাই দিয়ে যাইতো গা, আরেক দিকে হইয়া পড়তো। তো এইরকম করে দিন যাইতো। তো আমার ওই লগের যে পোলাপান্ডি আসলো ওইটা আমার উপরে খুব চেতা ছিল, কারণ তারা 10 টাকার নিচে টানে না, আমি 5 টাকা দিয়ে টানি, এইটার কারণে তারা আমার উপরে খুব চেতা। তারা আমাকে প্রায় ধরে 3-4 জনে ধরে ধরে আমার মারতো। তা এর মধ্যে এক সিরিয়ার লগে আমার পরিচয় হয়ে গেল। সে আমাকে আইয়া বলতেছে যে আমার কোনো ভাই নেই, তুমি আজকে থেকে আমার ভাই। তা আমি কইলাম, সে আমাকে ভাইয়ের দোয়াই দিয়া সে আমাকে কইল তোমার ভাই জুতা নেই, আজকে তোমার চলো জুতা কিনে দিই। সে আমাকে একটা কী করলো, একটা মার্কেটে নিয়ে যায় পায়েটায় জুতো টুতো পরাইলো, কিন্তু কিনে দিল না, খালি ঘুরাইয়া আমার স্টেশনে আবার এনে সাইডে দিয়ে গেল। মানে সে ধান্দা করে, মানে পোলাপানের কাছে তার কিছুদিন তার সাথে চলার পর আমি বুঝতে পারছি সে আর কি মানে পোলাপানের কাছে দেখে যে কোনো টাকা পয়সা আসেনি, ওইটা আর কি মানে ফুসলাই নিয়ে নেয়। তে আসলে আমার কোনো পয়সা কোনো টাকা ছিল না, সে আমার ফুসলাই নেবে কি। তারপরে দেখা যায় আমি ওদের সাথে চলতাম, তো ওরা আর কি মানে একদিন আমার দেখা যায় ইনকামে না থাকতো, তখন দেখা যায় আমি না খায় থাকতাম। প্রতিদিন আর কি ব্যাগ ট্যাগ টানে হইতো না, অনেক সময় মানে মিস যেত। তা দেখা যায় স্টেশনের পাশে ওরা ফুটপাতে ভাত বিক্রি করতো, তো দেখা যায় 10 টাকা দিলে 10 টাকা দিত, 20 টাকা ছিল 20 টাকা দিত। তো যেদিন আমার খাবারটা নিত না সেদিন আমি ওর কাছে কইতাম যে আজকে কিছু খাই নেই, কিছুটা ব্যবস্থা করে দাও না, কিছু খাওয়ার ব্যবস্থা করা। তা দাদা ওই কী করতো, চল আমার সাথে চল, মানে ওই যে এই কাম করে আমি তো আর জানি না। এখন ও আমাকে আর কি নিয়ে গেল, ওর সাথে নিয়ে যাওয়ার পর আমাকে একটা ব্যাগ নিই, পরে আমি একটা ব্যাগ নিলাম, ও একটা ব্যাগ কিনা আমার হাতে ধরাই দিল, ধরাই দিয়ে তেজগাঁ গেল। তেজগাঁ যাওয়ার পর মুরগির বাজারে নিয়ে গেল আমারে, নিয়ে যাওয়ার পর আমাকে করতেছে, আমি তো এসব কিছু জানি না, এবং আমার লগে আরও কয়েকটা পোলা আসছিল, একজন আসছিল। দেখা যায় আমাকে ব্যাগটা ধরতে কইতো, ও দেখি আর কি ওই মানুষের সামনে মরা মুরগির টোকায়া ব্যাগের মধ্যে ভরতেছে। তো ব্যাগের মধ্যে ভরতেছে, তখন দেখা যায় ও আমারে কইলো এটা ভর। পরে ভৈরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কমলাপুরে যে ভাঙা যে বগিগুলো আছে ওই বগিগুলোর মধ্যে নিয়ে সে ঢুকাইলো। ঢুকার পর দেখি সে নিজে আর কি মানে খলাইয়া চামড়া টামড়া করে দেখা যায় সে গলা ব্লেড দিয়ে ফোঁস দিল, মুরগির গলা ফালাই দিল, ওখান থেকে 2-3 ফোঁটা রক্ত পড়লো, ওটা আর কি মুরগির গায়ে মাখাই দিল। তখন তো আমি অনেক ছোটো, আমি খালি এইসব দেখে রাখছি। তা আমি দেখি আর কি মানে ওই মুরগির মাংস মাখাই দিয়ে পলিথিনে ভইরা স্টেশনের ওভারব্রিজের লগে হোটেল আছে ওখানে বিক্রি করে দিল। সে দেখি 5-6টা মুরগি 120-30 টাকার মধ্যে কিনা নিল, 5-6টা মুরগি 120-30 টাকার মধ্যে কিনা নিল। তো দেখি আমি বুঝতে পারলাম যে ওই দোকানদারও আর কি মানে জানে এইসব মরা মুরগি, যাই না আর কি নিল। তা আমি আসলে যখন বাড়িতে থাকতাম তখন আমি এইসব বিষয় নিয়ে শুনতাম, বলা বলি করতো। তা আমি আজকে বাস্তবে দেখলাম, আমি পরে আর ওর সাথে আর যাইনি। আচ্ছা, পরে জানি যে এটা খারাপ কাজ, আমি ছোট থেকে খারাপটা পছন্দ করতাম না, পরে এই কারণে আমি আর ওনার লগে যাইনি। পরে দেখা যায় ওর সাথে চলতে চলতে ওর সাথে অন্য বিষয়ে যাইতাম, কিন্তু ওই সব বিষয় নিয়ে আমি ওর লগে খারাপ কাজ করতাম না। পরে আর আমি যাইনি। না যাওয়ার পর এক চিটার লগে আমার পরিচয় হয়ে গেল, ওর সাথে চলে অবস্থায় হ্যাঁ পরিচয় হয়ে গেল। দেখি ওর শরীর টরিল পুরো কাটা ছিঁড়া, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওর দাগ আছে, মানে ছিঁড়া ফেরার দাগ।
তা ও আমাকে কইতেছে, দেখা যায় আমারও কোনো সময় ইনকামে না থাকতো, তো দেখা যায় ওই আর কি আমাকে যেমন কইতেছে যে জুতা চুরি কর। আমি কইছি না আমি পারবো না, মাইসে ধরে আমার পরে মারবো। ও দেখি আমার চোখের সামনে মানুষের জুতা চুরি করে ফেলাইলো, মানে মানুষ কোত্থেকে দিত? হ্যাঁ কোথা থেকে? এই স্টেশন থেকে, মানে মানুষ ওই বইতো না, বইয়ে যেমন মানুষের জুতা খুলে একটু পায়ের উপরে পা তুলে বইতো, ওকে ওকে। দেখা যায় সামনে এই মানে আপনার জুতা মানে পায়ের মধ্যে ভইরা নিয়ে হাঁটা শুকিয়ে দিব, আপনি বুঝতেও পারবেন না, মানে এই অবস্থা। ও আমার চোখের সামনে দুইটা জুতা নিয়ে গেল গা, আমি আম্মু খাই গেলাম গা, যে আমি পরে দেখা যায় আমি ওই টেকনিকটা ইউজ করি নাই, যখন আমার দেখা যায় আমি চলতে পারতাম না এবং আমার খাইতে হইব, মানে আমি ইনকামে প্রতিদিন তো আর হয় না, দেখা যায় আমার লগেরটি যারা দেখতাম ওরা প্রত্যেকটা দেখতাম মানে আর কি একটা গাম খাইতো, একটা গাম পলিথিনে ভইরা ফুকাইতো আর টানতো, ফুকাইতো আর টানতো, ওইটা বলে ডেন্ডি। তা আমার কোনো সময় খাইতে কইতো, আমি কোনো সময় খাই নি, আমি কিছু না এসব আমি খামো না। দেখা যায় ওরা কী কী করতো, ওই যে ওসব যখন কইলো তখন আমি যখন দেখতাম আমার কোনো উপার্জন হয় না, তখন আমি ওই টেকনিকটা ইউজ করতাম। দেখা যায় একজনের পাশে বইতাম, হেরা একজোড়া জুতা নিয়ে যাই আমি বিক্রি করছি। যেমন এইরকম আমি 2-3 দিন করছিলাম, আমার 6-7 মাস স্টেশনে আমি ছিলাম। তো আমি চাকরির খোঁজ করছিলাম কিন্তু চাকরি পাইনি। বিভিন্ন আর কি মানে মানুষ আইয়া আর কি মানে এই যে স্টেশনে কয়েকটা পোলাপান রে জড়ো করে নিয়ে যায়, কি আর দেখ মানে এস্টের মানে রোগের মতন আর কি শিখাইতো, রোগের মাধ্যমে পরে শিখাইয়া সে একবেলা ভালো মতন খাওয়াইয়া বিদায় করে দিত। তা আমরা সবাই এখানে স্টেশনে আইতাম। আসার পর একদিন একজনে আমাকে বলতেছে যে চাকরি করবা, 1500 টাকা বেতন। তা আমি বললাম ঠিক আছে আমি চাকরি করবো। তা আমার লগে আরও 2টা পোলাপান স্টেশন থেকে নিছে। সে যে লোকটা এসে নিছে সে মানে কি কাজ করার মতন, মানে একটু চুলদারি পাকছে কিন্তু সে শরীরটা স্বাস্থ্যবান মনে সে কাজ করতে পারবো এরকম। সে আইসা আমাকে নিয়ে দেখা যায় কইতেছে যে আসো গুলশানে গেলাম। যার পর সে দেখি একটা বস্তিতে পাকশাক করে খাওয়াইলো। আমি গেলাম এটা আবার কিসের চাকরি, এরকম করে বস্তিতে খাওয়াইতেছে। পরে আমারে কি করলো, 3 রাস্তার মোড়ের মধ্যে বিছনা কইরা ওখানে সবাই মশুরি টাঙ্গায় কইতেছে ঘুমাও। পরে ঘুমাইলাম। সকালবেলা ওইটা পেট ক্লিয়ার করার জন্য একটা ড্রিঙ্ক দেখাই দিল, ওখানে গেলাম। পরে ওখান থেকে পেট ক্লিয়ার করার পরে দেখলাম কয়েকটা গাড়ি বের করলো এবং লগে 2জন প্রতিবন্ধী লোক, এবং এর মধ্যে উনি প্রতিবন্ধী না, উনি একটা কাঠের গাড়ির মধ্যে বইয়া হাত মাত নুলা করলো। কি বলেন, কিভাবে? হ্যাঁ আপনার চোখের সামনে? হ্যাঁ, মানে আমি দেখলাম সে গাড়ির মধ্যে বইরা হাতটা মানে এরকম মানে আঙ্গুল কয়েকটা বেঁকা বুকা করলো। ও আচ্ছা আচ্ছা, টেকনিক করে। টেকনিক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সে টেকনিক করে সে বইয়া আমার কইতেছে গাড়ি ঠেলতে, এবং আমার যে লগে 2টা যে প্রতিবন্ধী আছে না, আমার লগে 2টা আরো 2টা পোলাপান আছে, তারা ঠেলতেছে। এখন আমি কইলাম যে এটা কি ধরনের চাকরি। আমি তো ভাবছি হয়তো কোনো হোটেলে হয়তো কোনো চাকরি দিবে, কিন্তু এইটা যে চাকরি। তখন আমি লগের জনের কইলাম দেখ রে কিরম ভণ্ড এসব কাজ করতেছে, আর এটা বলে চাকরি। তা আমি গাড়ি ঠেলতেছি, আমার মন চাইতেছে যে আমি এখান থেকে পলাই যাই। তা গাড়ি ঠেলতেছি। তা আমি ওখানে কইতেছি যে তুই বলটা নিয়ে দৌড় মার, টাকা পয়সা আছে দৌড় মার, ওরা তোর পিছিয়ে দৌড়াইতে মানুষ দেখে ফেলাইবে যে এরা ভণ্ড। তা মসজিদে যে শুক্রবার করে আর কি মানে মানুষরা নামাজ পড়ে না, নামাজ পড়ে ওরা যখন বাইরে আছে ওখানে আর কি মানে গাড়িটা খাড়া করাইলো, কইতেছে আমার হাত পেতে ভিক্ষা চাইতে। আমি ভিক্ষা না চাই পিছন দিকে গাড়ি থিয়া ভাগলাম, ভাইগে স্টেশনে চলে এলাম। স্টেশনে চলে আবার ওইরকম করে আগের মতন টুকটাক করে চলতেছি। তো একজন আব্দুল মালিক নাম এক লোক মানে আর কি মাল ছামেনা, তার ধরতে গেছিলাম। তো এই বড় মাল ছামেনা হইলে কুলিরা ধরতে দিত না, কুলিরা মাইট দিত। তা কুলি দেখে আয়া পড়ছে, পরে আমি ওই মালটা ধরতে পারিনি, আমি চলে গেছি। তো ওই গার্জিয়ানটা যেটা আসিল সে আমাকে ডাক দিছে যে এই ছেলে শোনো। তা আমি ওই কুলি দেখে তো তার কাছে যাইতে পারিনি। তখন কুলিটা যখন মালটা আমি তার ফলো করছি, কুলিটা যখন মালটা তার এতে থুই আইছে স্টেশনের ভিতরে, তখন আমি তার কাছে গেছি। তো আমি যাওয়ার পর বললাম যে আপনি আমারে ডাকছেন? তো কইলো যে আমার কোনো ছেলে নাই, আমার 4 মেয়ে, তুমি আমার বাড়িতে গেলে আমার ছেলের মতন থাকবা, তুমি কি কাজ করবা? আমি বললাম যে হ্যাঁ আমি করবো। তা আমি রাজি হইলাম, আর সে আমার লগে তার বাড়িতে নিয়ে গেল। সে কোন জায়গায় জানি নিয়ে গেছে, মানে তার কোলেতে রাত্রেবেলা তো কোলের তো ঘুমাই গেছিলাম। সে আমাকে নিয়ে যাওয়ার পর স্টেশন থেকে নামে সিএনজিতে উঠছে, উইটা তার দোকানের সামনে আইছে। আসার পর কয়েকটা
কয়েকটা আর কি মানে চেয়ার একখানে করে কইলো যে এখানে ঘুমাও, সকালবেলা তোমার বাসায় নিয়ে যাবো। সকালবেলা পর্যন্ত ঘুমাইলাম, দোকান খোলার পর আমার বাসায় নিয়ে গেল। দেখা যায় আমি 6 মাস ধরে গোসল টোসল করি নেই, এর মধ্যে একদিন খালি গোসল করছিলাম। দেখা যায় গার দিকে তাকালে ঘিন ঘিন করতো। পরে সে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাকে সাবান টাবান দিল, আমি গোসল টোসল করলাম। মনে হয় 15 দিন মানে শরীরের থেকে ওই ময়লা যাইতে আমার লাগছে। পরে আমার বাড়ির কথা একটুও মনে হইল না, আমার যে বাড়িতে আমি কত মাইদুর খাইছি এর একটুও বিনিময়ে আমার মনে হয় আমি নরক থেকে মুক্তি পেয়ে ফেলাইছি। তো আমার বাড়ির যখন ওনার বাড়িতে আইলাম, তো উনি আমাকে যে টুকটাক আর কি মানে কাম দেখাই দিল, মানে কামলারা মানে ডেকোটার উনি মালিক। তো দেখা যায় ওই যে বিভিন্ন মাহফিল টাহফিল মানে করতো, অনুষ্ঠান করতো, ওখান থেকে আমরা প্যান্ডেল ট্যান্ডেল খুলে টুলে নিয়ে আসতাম। গাড়ি এসেছিলো, গাড়ির মধ্যে যাইতাম। তাদের কামলারা কাজ করতো, আমি তাদের খাবার নিয়ে যাইতাম এরম বাড়ির থেকে। তো খাবার নিয়ে যাইতাম, তো দেখা যায় ওই বিভিন্ন অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে খাবার পাকাইতো। বাবু ছিল আমার খুব আদর করতো, পাকাইলে মানে মাংস সব মানে বেশি আমাকে দিত, তারা টেস্ট না করলে আমাকেই দিত। আমার খুব মানে যেখানে পাকশাক হইতো আমার লগে করে নিয়ে যেত, নিয়ে যায় তারা টেস্ট করার আগে আমাকে ভালো করে খাওয়াই টাওয়া ছাড়াই দিত। তো আমি এরকম করে তাদেরকে যখন তারা আমার সবাই আর কি আদর করতো, আমি ছোটো আসছিলাম তো সবাই আমাকে আদর করতো। কেউ আমার গায়ে 1 বছর তার ওই গেরস্থর বাড়িতে আমি চাকরি করছিলাম, 1 বছর আমার কেউ একটা ফুলের পর্যন্ত টোকা দেয়নি। যদি আমার কোনো ভুল হইতো তা আমাক এমনিতে 2 কথা বলতো, কিন্তু মাইর দিত না। তাদের কথা হলো যে আমার ছেলে না, আমি মারমুখীর লিগে, তাক মারার কোনো আমার অধিকার নাই। তো আমি তাদের মধ্যে সুখে আসছিলাম, ভালোই আসছিলাম। তো হঠাৎ করে মানে আমার বাড়ির কথা মানে মনে হয়ে গেল। বাড়িতে আমার কতদিন পরে 1.5 বছর পর। 1.5 বছর বাড়ি যান নাই? না, কেউ জানে না আপনি কোথায় আছেন? না। ওকে, বয়স কত তখন? তখন আমার বয়স প্রায় 8 বছর 7 বছর হবে। ও মাই গুডনেস। ওকে, তারপর? তখন আমি হঠাৎ করে দেখি আমার মন মানসিকতা খারাপ হয়ে যাইতেছে। তা আমি কি জানি একটা ভুল করছিলাম। মালিক সেদিন বাড়ি যাওয়ার কথা কইছি, মানে মালিক এটা আমার থাপ্পড় মারছে। পরে আমি কইলাম আমি বাড়ি চলে যাবো। তখন মালিক আমার কি করলো, 110 টাকা আমার হাতে ধরাই দিল আর ঠিকানা দিয়ে দিল যে এরম এরম করে যাও। তখন আমি আর কি করতাম, মানুষের রাস্তায় জিগাইয়া মানে ঘাট পাড়াইলাম। ঘাট পার মানে হইলো মানে কি জানি কয়, ঘোড়ার গাড়ি নিব 50 টাকা ভাড়া মানে ঘাটে যাওয়ার জন্য। পরে আমার কাছে নিল 25 টাকা। পরে ঘাটে আমার সাথে কয়েকজন আর কি ভদ্রলোক যাইতেছিল, তাদেরকে আমি আমার কথা বললাম যে আমার বাড়িতে এই সমস্যা। তখন তারা আর কি আমাকে রাস্তার উস্তে দেখাই দিল যে এইরকম এরকম করে যাইবা। ওটা হলো একটা বগুড়ার সাইডে। তো আমি নদী পার হয়ে বগুড়ে আসা লাগে। তো তারা আমাকে কী হলো, ওই নৌকার মধ্যে চড়াইলো আর কইলো যে ছেলের কাছে ভাড়া নেন না, আমার কাছে নিন। তা আমার ভাড়াটা না দিয়ে পরে তারা আর আমাকে একটা বাসে ভাড়া দিয়ে উঠাই দিল। ঘাট পার হওয়ার পর উঠাই দিয়া পরে আমি আয়া পড়লাম। আসার পর আমি স্টেশনে যখন আইলাম, বগুড়া স্টেশনে, তখন দেখি অনেক রাত হয়ে গেছে, গাড়ি ঘোড়া নাই, ট্রেন নাই। তখন সে বলল যে সব 10 টাকা নিত সব। তো আমাকে বললো যে সব বিছে এখানে ঘুমাও আর 10 টাকা দাও। পরে আমি সব বিছে ঘুমাইলাম। তা ওই সববেলা গেলো যে টাকা পয়সা থাকলে আমার হাতে দিয়ে যাও, যদি হারায় যায় পরে আমার ধরতে পারবা না। পরে আমি আমার কাছে যে টাকা ছিল আমি তাদের দিয়ে দিয়েছিলাম। পরে সকালবেলা উইটা তার কাছে টাকাটা বুঝে নিয়ে আমি আয়া পড়ছি। আসার পর লালমনি আইছি, লালমনি থেকে আমার বড় বাড়ি গেছি, বড় বাড়ি থেকে আমি ডাইরেক্ট বাড়ি আমার নানুর বাড়ি হাইটে যাইতেছি। তো রাস্তায় আমার একটা বন্ধু দেখা, সে কইতেছে তুই বেলা হারাই গেছস এবং তুই বেলা মারা গেছস। আমি কইছি কিসের মারা যাবো, আমি তো কোথাও যাইনি, আমি এমনিতে বাড়ির থেকে একটু ডাক করে গেছিলাম। তখন বাড়ির যখন গেছি, বাড়িতে মানে অনেক মানুষ আর কি গল্প করতেছে, মানে 4-5টা মহিলা সহ একখানে গল্প করে না, বাড়ির ঢোকা ধরলে অনেক মহিলা গল্প করতেছে। এবং তারা আমাকে দেখার লগে লগে আহমক হয়ে গেল যে 1.5 বছর পর আমি যে বাইসে আইছি। দূর দূর থেকে মানুষ আইতো যে আইয়া আমার জিগাইতো, মানে প্রায় 1 মাসের নাখান মানুষ জিজ্ঞাসা শুরু করতো আমি কেমনে আসছিলাম কেমনে না আসছিলাম, সবারই আমি এসব কথা বললাম। তো দেখা যায় তারা আমাকে এরকম করিয়া কাজ বাজ কইতো। পরে আমি ওই মালিকের কাছে আর যাইতে পারিনি। আমি আইতে পারছি কিন্তু ওই ঠিকানা মনে করে আর যাইতে পারিনি। গ্রাম অঞ্চলে আবার আমার বাপের কাছে আমি তখন থেকে আর যাই না, তখন থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তো আমি তার কাছে চলে আয়া পড়লাম। আসার পর মানে আমি অনেকদিন বাড়ি ছিলাম, বাড়ি থেকে আমার যাইতে দেয় না। বাড়িতে আসে শোনার পর মানে ওরা শুনলাম যে ওরা তাবিজ করছিল আমার, মানে বিভিন্ন কবরেজের কাছে, মানে এই 1.5 বছর দৌড়ি করছিল আমার নানি আর আমার দাদা দাদি। বিভিন্ন কবরেজ কইছিল যে 1 সপ্তাহের মধ্যে আয়া পড়বো। আমি 1 সপ্তাহের ভিতরে আয়া পড়ছি। পরে আমি চাকরি বাকরি আয়া পরে তখন একটা সাহস হয়ে গেছে গা, তখন যে কোথাও আমি একলাই যেতাম। তো আমার যে ছোটো ফুবুটা আছে না, ফুবু মানে ওই আগের মতন হয়ে গেল। তা ফুবু আমাকে কইতেছে
যে আমার বাড়িতে একটা আমার জানা মতে আমার তোর সম্পর্কে ফুবু হইব, তার একটা মুদির দোকান আছে, ওখানে চাকরি কর, বাড়িতে যেমন ঝগড়াঝাড়ি বাড়িতে ক্যাটক্যাটার মধ্যে না থেকে চাকরি কর। ওই আমার ছোটো ফুবু চাকরিটা দিয়ে দিল। তো দেখা যায় আমি তার দোকানে যখন প্রথম চাকরিটা নিয়ে গেলাম, তো দেখা মনে হইলো যে সে আমাকে মানে প্রথমেই বললো, দোকান টোকানে বুঝাই টুজাই দিয়া বলে দিল যে আমি না থাকাকালীন আমার বাপও যদি বাকি খায় তার কাছে টাকা ছাড়া কোনো জিনিস দিবি না। আমি কই ঠিক আছে, পরে ঝগড়াঝাটি হইলে আমি বুঝবো। তো দেখা যায় আমি যখন প্রথম বইলাম আমার সব কিছু দেখাই দিল, তো আমি যাকে পান দেই সে আর কি মানে খায়া কয় পরে পরে। তা আমি লগে লগে দোকান থেকে লাভ দিয়ে কইতাম, লঙ্গি টঙ্গি টাইনে ধরতাম যে না আমি পরে হইলে এটা আমার মালিকের কাছে খাই না, আমার কাছে খাওয়া যাবে না, মালিক আমাকে নিষেধ করে দিছে। তা মানুষ তো প্রত্যেকটা মানুষ ওনার দোকানে বাকি খেত, আর ওই বাজারের মধ্যে ওনার দোকানটা বড় আছিল, আর যারা বাকি খাইতো তারা ওনার এই পাড়া পরিবেশী। উনি পাড়া পরিবেশী তো না করতে পারে না দীক্ষা উনি আর কি দোকানে থাকে না, এই জন্য লোক রাখছে। তখন আমি কই না আমি কোনোভাবে বাকিটাকে দিতে পারবো না। তা প্রত্যেকটা দিন 10-12 জনের লাগে আমার ঝগড়া বাজতই, মানে যেই খায় সেই কয় বাকি। তো আমি এই যখন সন্ধ্যাবেলা মালিক টাকাটা হিসেব নিতে আইতো, তখন দেখা যায় সবাই তারে বিচার দিত যে ভাই এটা আপনি কোন পোলা রাখছেন, আমার চেনে না, আর মানুষের দুনিয়ার সামনে আমাকে অপদস্থ করছে। তো কয় আপনি বাকি খেলে আমার কাছে খায়েন, পোলাপানের কাছে খায়েন না। আর যারা তারা অনেক বন্ধু বান্ধব ক্লোজ তাদেরকে আমাকে বুঝাই দিত যে হে খাইলে আমার কাছে কবি। দেখা যায় ওই গ্রাম অঞ্চলে বাকি টাকি দিত, মালিক ভুলে যেত, আমি মনে রাখতাম যে স্যার এই মানুষটা অনেকদিন বাকি খাইছে, হে আপনার টাকা দেয় নেই, তারা আপনি আবার বাকি দেন কিল্লিগা। তো এরকম মানুষের আর কি মানে জায়গায় জায়গায় অপদস্থ করতাম। তো মানুষ আমার উপরে খুব খেপা, গ্রাম অঞ্চলের মানুষ। তার আপন শালা দোকানে একদিন মানে মাঝে মাঝে তার বাড়িতে আইতো, আসার পর দোকানে এই যে ক্যাশে বলে ক্যাশ থেকে টাকা চুরি করতো। হাতে নাতে ধরাই দিছি, আমি হাতে নাতে ধরাই দিছি দেখা মালিকের বউ আমার উপরে খুব চেতা, আমি তাকে আম্মা করে ডাক দিই, সে আমার উপরে খুব চেতা বলতে গেলে তার ভাইকে ধরাই দিছি দিয়ে। এখন পরে মালিকের ভাই, আপন ভাই, মালিক তার সব খরচ বহন করে, মানে টাকা পয়সা সব খরচ বহন করে, তারপরও সে ক্যাশ থেকে টাকা চুরি করে ক্যাশে বইলে। আমি তারে হাতে নাতে ধরাই দিছি। পরে মালিকের তারা হাতে নাতে ধরাই দিছি দেখা মালিকের বাপ আমার উপরে খুব চেতা, তার ছেলেরে ধরাই দিছি দেখা। মালিকের একটা বড় ভাইয়ের ছেলে আছিল ছোট, সেও ওইটা টাকা চুরি করছে, তারাও দিছি ধরাইয়া। তারে ধরাই দিয়েছে মালিকের ভাই আমার উপরে খেপা, মানে সবাই আমার উপরে খেপা। পর মালিক কিন্তু আমার উপরে খুব খুশি, এবং মালিকের মানে আমার আম্মা মালিকের বউ সেও চুরি করছিল, তারাও দিছি ধরাইয়া। মানে জিনিস তো দেয় আবার মানে দোকান থেকে ওরা চুরি করে। আমি থাকাকালীন আমি যাকে চুরি করছিল তাকে দিছি ধরাইয়া। তা আমার উপরে যে রাগটা হোক, কিন্তু কথা হইলো মালিক আমার উপরে খুশি। তা আমি যখন দোকান থেকে নামতাম, মালিক দেখা দিত কয়েকটা পোলা পান্ডে আমার বন্ধু বান্ধব যারা আর কি ওখানে হইতো, তাদের ফসলাই দিত যে দেখ ওর কাছে হাসতে কোনো টাকা টুকা পাসনি। দেখা যায় ওরা আমাকে জড়াই মরাই ধরতো, ইয়া কি ফাইজলের মধ্যে আমার পকেট টাকা হাতাহাতি করতো। তা আমার কাছে 2 টাকা হইতো না। তো এই কারণে মালিক আমার উপরে খুশি, এবং কেউ যদি আমাকে মানে খারাপ বুদ্ধি দিত তা আমি তাও মালিকের কাছে বলে দিতাম যে অমুক জনে আপনার কাছ থেকে আমার টাকা চুরি করতে কয়। তা মালিক তার উপরে আর কি মানে ফায়ার যে আপনি আমার পোলাপানের কুবুদ্ধি দেন কিল্লিকে। তখন আমার হাজিরা 600 টাকা প্রতি মাস। তা আমার জন্য মালিক একটা অ্যাকাউন্ট করছে যে তুই কয় বছর চাকরি করবি, ওই বছর তোর এই অ্যাকাউন্টে টাকাটা জমাইব। তা আমি চাকরি করতেছি, তো দেখা যায় বাজারে যত দোকানপাট আছে সবাই আমার মানে সবাই আমার ডাকাডাকি করে যে তুই আমার দোকানে চলে আয়, তোর 1500 টাকা দিমু, কেউ কত 1000 দিমু। তা আমি কারো কথা শুনতাম না, আমি এখানেই থাকতাম। তো আমার লগে তার একটা বড় ছেলে একটা ছেলে আসিল, তার লগে আমার খুব, তার সাথে আমার কি মানে লগে দোকান, ওরও দোকান আছে আমারও দোকান আছে। তো ওর লগে আমার দেখা যায় একটা ভালো একটা বন্ধুশিপ। তা আমি এই দোকান দুইজনে আমরা একসাথে বন্ধ করে পুষ্কুনি দিয়েছিলাম গোসল করতে। তা পুষ্কুনি যেদিন গোসল করতে গিয়ে পুষ্কুনি আমরা রেগুলার যাইতাম, তা আমি পুষ্কুনিতে আগে গেছিলাম, ও একটা আমার পরে আইতাছে। তা পুষ্কুনির যে মানে পুষ্কুনি যে শুকাইলে মাঝখানে যে পানি থাকে না, হির শুকায় যায়, তা পুষ্কুনিতে পানি, তা আমরা ওই গোসল করতে আমু। তো ওর জন্য আমি অপেক্ষা করতেছি, ও আইলে একসাথে গোসল করতে নামো। তা পুষ্কুনির মধ্যে একটা পোলায় মানে আমার নাখানে একটা পোলা তার চেয়ে একটা ছোট বাচ্চারে সাঁতার শিখাইতেছে। এখন সাঁতার শিখাইতে যায়, ওরা পানির মাঝখানে ফালাই থিয়া ওইটা দৌড় মারতেছে। তা আমি আর কি মানে পিছন দিকে তাকাই নেই, মানে পুষ্কুনির দিকে না তাকায় রাস্তার দিকে তাকাই দিছি। তা রাস্তার সাইডে অনেক কয়জন দাঁড়াই রয়েছে, তারা বিভিন্ন ধান দেয়, কেউ পুষ্কুনির দিকে আর কি মানে ধান দেয় না। তা আমি ওর জন্য অপেক্ষা করতে, হঠাৎ করে একটা কানের মধ্যে আওয়াজ এলো যে ভাই আমার বাঁচাও, ভাই আমার বাঁচাও। তা আমি মানে পিছন দিকে ঘুরে তাকাই দেখি পুষ্কুনি কিন্তু পিছনে তাকাই দেখি যে পানির মধ্যে ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে উঠতেছে। আমি কিন্তু আবার সাঁতার জানি না,
মানে আমি সাঁতার নিজে জানি, মানে হাফলায় বাঁচার মতন। তখন আমি সাঁতার শিখি, তো আমার মতের মধ্যে ওইটুকু একটু কাজ করছে না যে আমি নিজে সাঁতার জানি। আমি ভাবছিলাম যে আমি নিজে হাফলায় বাঁচি, মানে জানি, আমি ওরা হাত দিয়ে টানি টানি নিয়ে আসবো। যখন আমি পুষ্করের মধ্যে লাভ দিয়ে ওর কাছাকাছি গেলাম, এবং হাতের লগে একটু লাগার লগে লগে ও আমার ঘাড়ের লগে উইটে আয়া পড়ছে, মানে আমার ঘাড়ের উপরে আয়া ওইটা বইছে। এখন আমি এলাম পানির নিচে, ও এলো আমার ঘাড়ের উপরে। এখন আমি মুখও তুলতে পারি না, নিঃশ্বাসও নিতে পারি না, এবং কাউরে যে চিল্লামো এটাও বলতে পারতেছি না। এখন ও আমার গলা এমনভাবে বাসায় ধরছে, আমি তো মানে মরা মরা অবস্থা। আমি তো পানির মধ্যে এবারে হাত পাও শুয়ে হাফলা শুরু করে দিছি। আমি কইতেছি আমার গলাটা একটু ছাড়, আমি একটু নিঃশ্বাসটা নেই, কিন্তু ও আমার গলাটা ছাড়ে নেই। আমি যত একটু লুজ করার চিন্তা করি, ও তত একটু মানে আরও জোরে ফেঁসাই ধরে। এক পর্যায়ে এমন একটা সময় গেলো যে আমি আর মানে 15-20 সেকেন্ড থাকলে আমি মারা যাবো। আমি যখন হাত পাও ছাইড়ে দিছি যে আজকে আল্লাহ আমি শেষ, তখন দেখি আমার মাটির লগে পাও লেগে গেছে। পাও লাগার লগে লগে আমি উঠছি। ওঠার পর অনেকক্ষণ মানুষ সবাই তখন আমক হয়ে গেল, সবাই একটু হাওয়া বাতাস করলো। করার পর যে ছেলেটাকে বাঁচাইলাম তার গার্জিয়ানও দেখলাম যে আপনার ছেলে আজকে মরতে ধরছিল, আমার কারণে বাইসে গেছে গা। সে গার্জিয়ান কইতেছে ও মরে না কিল্লিগা, সে গার্জিয়ান বলতেছে ও মরে না কিল্লিগা। পরে বাড়ির আমার মালিকের বউ কইলো যে সালাম তো আজকে মরতে ধরছিল, মরে না কিল্লিগা, মানে মৃত্যু কামনা আমার করে। পরে একদিন মালিক আমার লগে হঠাৎ করে, মানে প্রতিদিন যে টাইমে আমি দোকান খুলি ওই টাইমে দোকান খুলতেছি সকালবেলা, হঠাৎ করে আমার একটা মন খারাপের কথা বলছে। পরে আমি কি যেমন তার ব্যবহার একটা খারাপ লাগলো। পরে আমি এখান থেকে চলে এলাম, লগে লগে চাবি টাবি বিছনার মধ্যে থুইয়া আমি এখান থেকে বাড়ি থেকে চলে এলাম। চলে আসার পর আমি আর তার বাড়ি যাবো না চাকরি করতে। পরে সে আমার পরে যে কটা পোলাপানা রাখছে তারা সবাই চুরি করে গেছে, এবং আমি যদি রেগুলার তার বাড়িতে যাই, এখন তারা আর কি আমার খুব খাতির যত্ন করে। তারা যারা আমাকে আর কি খারাপ জানতো, দেখা যায় খুব করে যে তোর মতন কেউ আসিল না এবং তুই ভালো আছিলি। তা আমার মনে তারা আমার প্রশংসা সবাই করছে, কিন্তু আমার মনে একটা কষ্ট যে তার দোকানে 7 মাস চাকরি করছি, 7 মাসের 600 টাকা আমার বেতনের, সেটা আমার দেয় নেই। এবং তার আমার প্রশংসা করছে আমারই আত্মীয় স্বজনের মধ্যে আর কি, কিন্তু তার আমার দিল না, কিন্তু আমার প্রশংসা করে এবং আমি গেলে আমার খাতির যত্ন করে। কিন্তু আমার মনে একটাই কষ্ট যে আমি যদি এত আপনাদের উপকার করে থাকলাম, তা আমার 600 টাকা বেতনের ওইটা আমাকে দিলেন না কেন? ওটা তো আমি পাওনা আছি, তো এটা আমাকে দেয়ও নেই, আমি আর চাইও নেই। কিন্তু আমার মনে হয় এটা জমা আছে আর কি, যে কোনো সময় যদি আমার কিছু কয় তো আমি এই কথাটা তুলমু। এরকম করে বাড়িতে থাকতাম। তো বাড়িতে থাকলে বাড়িতে এই নানি ক্যাটর মাটর করতো, নানি পান টান খাইতো। তো গ্রামে যদি কারো কোনো গাছ টাছ চড়া লাগতো, আমার খোঁজ করতো যে সালাম আসেনি, ওর একটু সন্ধ্যাবেলা আমার বাড়িতে পাঠাই দিয়েন, আমার সুপারি পাইরে দিয়ে দিব। সুপারি পাইরে দিতাম, মানুষরা গাছ হিসেব করতো, মানে 2-3টা সুপারি দিত। যদি আমি একদিন সুপারি বেরিয়ে মানে দিতাম, তো দেখা যায় কেউগুলো কাস্টেমি করতো, মানে বড় বড় গাছ চড়তাম তো কাস্টেমি করতো, একটা সুপারি ধরাই দিত। ওই সুপারি দেখি যে পারলে এই ঝাড় জঙ্গলে ফালাই দিতাম। পরে দেখা যায় 1-2টা ধরাই দিলে পরে আমরা রেখি ওই ঝাড় জঙ্গল বিছলে বসে পরে সুপারিটি নানিকে যাই দিতাম। আমি বেচতাম না, আমি সব নানিকে দিতাম। নানি পান খাইতো তো, তা আমি তার চিন্তা করে তার মানে খড়ি খেয়ার লাকড়ি টাকড়ি এইসব ব্যবস্থা করে দিতাম বাড়িতে থাকলে, নানির কাছে থাকলে। তা নানি প্রায় নিষেধ করতো যে তোর যদি এই গাছটা চইরা হাত পা ভাঙা যায় তো দেখবো কেটা, তোর তো মা বাপ থাকিও নাই, তোর দেখবো কেটা, তোর গাছটা চড়ার দরকার নেই। না চললেও দেখা যায় গ্রামে কেউ না চলুক, মানে আমারে খোঁজ করবই, আশেপাশে যত মানুষজন আছে। তা মানে প্রায় আমাকে এটা নিয়ে বকাচকা করে যে গাছটা চড়ার দরকার নাই আর এটি নিয়ে। তা আমার দেখা যায় বাড়িতে কোনো যদি কেউ যদি খারাপ টারাপ কথা বলতো এবং আমার লগে সমবয়সী যারা কথা বলতো তাকে আমি মারধর করতাম, মানে খারাপ বকাচকা করলে মারধর করতাম, মানে খারাপটা আমি পছন্দ করি না। পরে আমি প্রায় এরকম করি যে আমার মা নিয়ে আবার ক্যাটার মাটা শুরু হইতো। এরকম কারণে আমার বাপের কাছে তখন থেকে আমি আর বাপের কাছে যাই না। সে যদি আমার বাপ যদি আমার মানে আমার কইতো কি যে তুই মরস না গেলি, আমার বাপে কইতো আমরা হলাম বাপের দিক দিয়ে 5 ভাই বোন। সে বাপের দিক দিয়ে 5 ভাই বোন, সে আমাকে সবসময় খোটা দিত যে 5টার মধ্যে একটা মরলে আমি বাইসে যাই, মানে আমার মরণ কামনা করতো। এক পর্যায়ে আল্লাহর কাছে আমি অনেক ফরিয়াতি করছি যে আল্লাহ এই নরক থেকে আমার মুক্তি দে। এবং আমি মনে হয় আল্লাহর কাছে কইতাম সবার মরণ দেশ, আমার মরণ দেশ না গেলি। এখন আমার মাকে বাবাকে বলি যে আমার মনে যে কষ্ট দিয়েছেন এটা যে মাইরাই ফেলাইতেন, জন্ম না দিয়ে পালাচ্ছি মাইরাই ফেলাই
ফেলতে পারতেন, দুনিয়া দেখাইছেন কি লিগে? তারা কেউ আমার দাবি করে না, মানে আমার বাপে আমার কইতে পারে না তাকে আমি দাবি করি। আমি তাক একদিনে নিষেধ করে দিছি যে আপনি আমাকে মৃত সবসময় ভাবছেন, ওই মৃতই সবসময় মনে করেন। আপনার এই যে বলার জায়গাটা না, এতদিন কোথাও এই মন খুলে কথাগুলো বলেছেন কারো কাছে? আমি এই কথাগুলো অনেক কয়েকজনের কাছে, মানে আমার কষ্টের কথা বলছে, সবাই আপনার মানে রেডিওর কথা বলছে যে রেডিওতে যে কষ্টটা বলো। আমার কিছু বলার নাই আপনার গল্পটা শুনে, শুধু একটা কথাই বলার আছে, সন্তান তো আসলে আশীর্বাদ, যদি তাকে ভালো করে মানুষ করা যায়। আল্লাহ একটা জীবন পৃথিবীতে দেন, তার রিজিক দিয়েই পাঠান। তো আপনার বাবা মাকে কিছু বলবো না, কারণ তারা জন্মদাতা পিতা মাতা, এই জন্যই বলা যায় না, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনার এই গল্প থেকে শুধু একটা জায়গায় শেখার জায়গা, সেটা হলো যে মানুষটা চুরি করে নিশ্চয়ই তার কোনো অভাব আছে, যে মানুষটা খারাপ কাজের দিকে যায় নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তবু হাজার কারণ থাকলেও কেউ খারাপ কাজ করুক এটা আমরা বলতে চাই না, নিশ্চয়ই করবে না। আপনার যদি পারিবারিক শিক্ষাটা থাকতো, আপনার যদি সাপোর্ট থাকতো, আপনার যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, আপনি কি জুতা চুরি করতেন? আমার জীবনে খালি আমি যখন আমি চলতে পারিনি তখনই যা করছি, এবং আমি জানি এটা খারাপ, কিন্তু আমার লগে যারাই তো আমার ওই যে গাঞ্জটির লগে থাকতাম না, দাদা ওরা আমাকে কইতো যে ওরা গাঞ্জা খাইতো, আমাকে তো দি খাবি, আমি কইছি না আমি খাবো না। আমার কোনো সময় জোর করে নাই, কিন্তু আমি কোনো সময় জোর করলে খাই নাই ওই জিনিসটা, কারণ ওটা আমার কাছে খারাপ মনে হয়েছে। যখন আমার ফুবু ছিল তখন সে কিছু কিছু আমার মাথায় ঢুকাই দিছে যে এটা খারাপ, এটা কাম করে